স্যার, আমাকে কি কোনো দরকারি কাজের জন্য ডেকেছেন নাকি কফি খাওয়ার জন্যই ডেকেছেন, কোনটা? এখন তোমাকে কোনো কফি খাওয়াবো না। এখন বরং আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এ হলো আমার মেয়ে, একটু আগে অফিসে এসেছে। তুমি একটু ওকে অফিসটা ঘুরিয়ে দেখাও কেমন? ঠিক আছে স্যার। হাই, আমি রাসেল। হ্যালো, আমি মাহিয়া জান্নাত মি। মিহি মি পর্যন্ত বলেই থেমে যায়, কেননা রাসেলের চোখে এখনই ধরা পড়লে চলবে না। এদিকে রাসেল মিহির কথাগুলো শুনে মনে মনে ভাবছে, কি ব্যাপার, এই ম্যাডামের কণ্ঠ আমার পরিটার কণ্ঠের মতো লাগলো কেন? না, আমি এসব কি ভাবছি? কণ্ঠ একরকম হতেই পারে, স্বাভাবিক। আপনার নামটা খুব সুন্দর, আর আপনার কণ্ঠটা একদম আমার পাগলিটার মতো। রাসেলের এমন কথা শুনে মিহি ও মিস্টার মাসুদ সাহেবের একে অপরের দিকে তাকিয়েছে। আর এদিকে মিহি মনে মনে ভাবে, আরে মিস্টার জামাই, আমি তো তোমার সেই পাগলিটাই। তাহলে কণ্ঠ তো এক হবেই। কি বলেন, আপনার পাগলির কণ্ঠ আমার মতন? একদম। এখন চলেন আপনাকে সবটা ঘুরে দেখাই, কেমন? হুম, চলেন। দেখি, পাগলটার সাথে একটু মজা করা যাক। আচ্ছা, আপনার বউকে আপনি খুব ভালোবাসেন, তাই না? বলতে পারেন নিজের থেকেও বেশি। মিহি আমার বেঁচে থাকার অক্সিজেন হয়ে গেছে। ওকে স্যার আমি কিছুই কল্পনাও করতে পারি না। ওরে বাবা, গোপনে গোপনে এত প্রেম, এত ভালোবাসা, অথচ সামনাসামনি শুধু রাগারাগি। আচ্ছা, আপনার বউ আপনাকে কেমন ভালোবাসে? সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করে না। আবার হয়তো কোনো না কোনোভাবে প্রকাশ করে, কিন্তু আমি তো ওই ক্লাসে পড়ি নাই বলেই হয়তো সেই ভাষা বুঝতে পারে না। আরে বাহ, আপনি তো খুব মিষ্টি করে কথা বলতে পারেন। আমার তো আপনার কথা শুনেই আপনার প্রেমে পড়তে ইচ্ছে করতেছে। বলার আগেই আপনার ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলেন ম্যাডাম, কারণ আমি আমার পাগলিটাকে ছাড়া কোনো মেয়েকেই ভালোবাসতে পারবো না। আরে বাহ, পাগলটা তো দেখছি সত্যিই আমাকে অনেক ভালোবাসে। আমি শুধু শুধুই পাগলটাকে কষ্ট দিচ্ছি। আচ্ছা, অনেক কিছুই তো দেখলাম, আবার কথাও হলো। এখন তাহলে আমি আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইয়েন, কেমন? আমিও একটু পরে বাড়িতে যাব। আজকে আমার পাগলিটাকে নিয়ে শপিং করতে যেতে হবে। কতদিন হলো ভালো কিছু কিনে দেই না। তাই নাকি? আপনার বউ তো দেখছি খুব ভাগ্যবতী। ইস, আপনার সাথে আমার আরও আগে কেন দেখা হলো না? তাহলে আমি আপনাকে আমার করে নিতাম। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে নিল মিহি। আজকে মিহির এই কলেজে প্রথম দিন। চোখে মোটা ফ্রেমের একটা পুরাতন চশমা, চুলগুলো উস্কো খুস্কো। দেখে মনে হচ্ছে কত দিন হলো শ্যাম্পু করে না। পরনে একটা থ্রি পিস, তাও আবার কতটা পুরাতন সেটা বলা মুশকিল, কেননা জামার ওড়না একপাশে সেলাই করা। খুব একটা বোঝা যায় না, তবু পুরাতন তো পুরানি। মিহি মনের মাঝে এক চিলতে খুশি নিয়ে গুটি গুটি পায়ে কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। একটু সামনে গিয়েই মিহির চোখ তো ছানা বড়া হয়ে যায়, কেননা মিহি দেখতে পারে তিনটি মেয়েকে একটা ছেলে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে বকুল গাছতলার নিচে। মিহির তো ভয়ে যেন কলিজা শুকিয়ে যায়। মিহি মনে মনে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, হে গুন্ডা ছেলের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিও। তাহলে আমি গুনে গুনে 1 টাকা ফকিরকে দিব, পাক্কা। মিহি এসব বলছে আর সাপের দিকে এগিয়ে যাচ্ছে। আরে বেটি, ফকির আজকাল 5 টাকার নোটই প্রায় নিতে চায় না, আর তুই দিবি কিনে 1 টাকা? এদিকে রাসেল পায়ের উপরে পা তুলে একটা সিগারেট ধরিয়ে টানছে আর মজা নিচ্ছে। আর রাসেল এলো আমাদের এই গল্পের নায়ক, আর নায়িকা কোনটা হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই না? রাসেল এই শহরের সবচেয়ে ধনী বিজনেসম্যান নূর হোসেনের একমাত্র ছেলে। টাকা পয়সা যেমন কমতি নেই, তেমন রং বাজেরও কোনো কমতি নেই। তবে ছেলে হিসেবে খুবই ভালো। রাসেলের সামনে দিয়ে মিহি যেতে নিলেই রাসেল ডাক দেয়, যেটার জন্য তো মিহির বুকের মাঝে আরও ভয় বাড়তে থাকে। এই যে মিস নন্দিনী, আমার সাথে ক্লাস না করে চলে যাচ্ছেন যে? এই যে দেখছেন না, এরা ক্লাস করতেছে। ইয়ে মানে, সরি স্যার, বুঝতে পারিনি। দেখে তো মনে হচ্ছে মাত্র ইঁদুরের খামা থেকে বের হয়ে আইসোস। কি পড়ছিস? মোটা বৃদ্ধ মানুষের চশমা, পুরাতন জামা। ইস, তোকে দেখতে তো পুরো খ্যাতের মতো লাগছে। রাসেলের কথা শুনে সবাই যেন অট্ট হাসিতে মেতে পড়ে, আর মেয়ের চোখ থেকে যেন অশ্রুর বন্যা বইতে থাকে। এদিকে সবার এমন হাসি দেখে রাসেল জোরেই ধমক দিয়ে বলে, ওই, তোদের আমি হাসতে বলেছি?
ওকে দেখে শুধু আমি হাসবো, অন্য কেউ হাসলে তার জিভ আমি কেটে ফেলবো। কতটা মনে থাকে যেন। এই চার চোখ, তুই যা, আমার রাগ হয়েছে, যা খুশি করতে পারি। রাসেলের কথা শুনে মেয়ে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। এদিকে রাসেলের এমন কাণ্ড দেখে ওর বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে দোস্ত, তুই চশমিশকে কিছু না বলেই যেতে দিলি? এটা কিন্তু আমাদের রুলসের নিয়ম না। ওই বেটা, তোদের দলের লিডার হলাম আমি, আর নিয়ম আমি নিজেই তৈরি করি। এখন আমার যা খুশি করতেই পারি, এতে তোর কোনো সমস্যা? না হলে আমার কাছে ঘ্যান ঘ্যান না করে রাইসের কাছে যা। তোর হিসেব তো আমি পরে করতেছি, আগে রাইসের সাথে দেখা করে আসি। আর হ্যাঁ, তোকে মায়ের সাথে দেখা করতে বলেছে ওর ক্লাস শেষ হলে। দূর বাল, ভাল লাগে না। ওই শাকচুন্নি এসেই তো শুরু করে দেবে, জানু আমাকে ঘুরতে নিয়ে চলো, শপিং করিয়ে দাও, আরো কত কি। আমি বুঝি না ওর বায়নার কোনো শেষ নেই কেন। বন্ধু, বুঝবা, সবই বুঝবা, আগে শুধু টাকা খরচ করতে থাকো। আচ্ছা থাক, আমি গেলাম কিন্তু। আচ্ছা যা না। এই চার চোখলের চোখে তো মায়া আছে, এক পলকেই আমাকে ঘায়েল করে ফেলেছে। রাসেল এসব ভাবছে আর তখনই ওর বন্ধুরা সাথে করে ক্লাসে চলে যায়। রুমে এসেই তো রাসেল অবাক, কেননা মিহি পিছনে একটা বেঞ্চে একা বসে আছে। সবাই ওর দিকে তাকিয়ে কটু কথা বলছে। রাসেলকে দেখেই মিহিতে ভয়ে চুপছি হয়ে যায়। মনটাকে শক্ত করার জন্য নিজের মনকে নিজেই বলে, মিহি, তুই ওই বদমাইশটাকে দেখে ভয় কেন পাচ্ছিস? তুই হলি একটা সাহসী মেয়ে, সব সময় বুক ফুলিয়ে চলবি না। বুক ফোলানো তো দূরে থাক, এই গুন্ডার চোখে চোখ পড়তেই তো আমি শেষ। এই রে, তেলা পোকার রাজা আমাদেরকেই আসতেছে, কি যে করি। এদিকে রাসেল মিহির এমন চুপচাপ থাকা দেখে একটু মুচকিয়ে সে মিহির দিকে এগিয়ে আসে, কেননা মিহির সাথে একটু মজা নেবে। এই যে চার চোখ, তুই দেখছিস আমাদের ক্লাসেই পড়িস, তা এত ভালো একটা কলেজে তুই কি করে চান্স পেলি শুনি? রাসেলের কথা শুনে মিহি ভয়ে চুপসে থাকা মনে এক নিমেষে রাগের সৃষ্টি হয়, আর রাগকে সামাল দিতে না পেরে বলে, দেখুন মিস্টার, এই কলেজে আমি আমার মেধার জোরে চান্স পাইছি, আপনাদের মতো টাকা জোরে না। তাই যা বলবেন সাবধানে বলবেন। মিহির এমন কথা শুনে রাসেল তো অবাক, আর ওর বন্ধুরা অবাক হয়েই তাকিয়ে আছে। এদিকে রাসেল মিহিকে আবারও জিজ্ঞেস করে, তা মিস চার চৌকি, আপনার মেধার জোরে কত ভালো রেজাল্ট করেছেন শুনি? এই মিহি না কোনো কিছুতেই কম না, বুঝলেন? আমি এই কলেজ থেকে সবার থেকে বেশি মার্কস পেয়ে A+ পাইছি। মিহির এমন কথা শুনে রাসেল সহ ওর বন্ধুরা পুরাই অবাক, কেননা রাসেল ওই ক্লাসের টপার, ও গোল্ডেন প্লাস পেয়েছে। আর এই মেয়ে A+ পেয়ে নিজেকে মহারানী ভিক্টোরিয়া মনে করেছে। ওরে বাবারে, এত বড় রেজাল্ট করেছিস, আমার তো ভাবতেই অবাক লাগছে। তা তো সাহস কি করে হলো আমার মুখে মুখে কথা বলা? রাসেল চোখটা বড় বড় করে তাকিয়ে উপরে কথাটা বলে, যেটা দেখে মিহি তো কান্না কান্না অবস্থা, তবুও নিজেকে শান্ত রেখে কিছুই বলে না। এদিকে রাসেল বুঝতে পেরে বেশি কিছু বলে না, শুধু এটাই বলে, শোন, এখন থেকে কলেজে এসে আমার সাথে দেখা করে সালাম দিবি, আবার যাবার সময়ও সালাম দিয়ে তারপর যাবি, মনে থাকবে? নাকি কানের নিচে দেবো একটা? রাসেল মিহির সামনে বেঞ্চের উপরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওপরে কথাটা বলে, যেটা দেখে মিহি ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, আমার ভালো করে মনে থাকবে স্যার। তা চার চোখে, তোর নাম কি? জরিনা নাকি সকিনা? না আবার তোর মা বাবা আদর করে ওই পাড়ার মর্জিনা রাখছে, কোনটা? দেখেন, আমি শান্ত আছি বলে যা ইচ্ছে তাই বলবেন না। আমি রেগে গেলে কিন্তু আপনার চুল ছিঁড়ে দিব। ওই তোর সাহস হবে আমার চুল ধরার? তোর হাত না ভেঙে আমি ফ্রিজে রেখে দেব। না আমার কোথায় থাকিস বল তাড়াতাড়ি। মিহি রাসেলের এমন ধমক শুনে একদমে চোখ বন্ধ করে সবকিছু বলতে শুরু করে, আমার নাম মিহি, আমি পাশের একটা বাসায় একাই থাকি, আর বলার মতো কিছুই নাই স্যার। হয়েছে, এখন বসে মন দিয়ে ক্লাস কর, আর কাল থেকে জামা পরিষ্কার করে আর সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করে আসিস, শরীর থেকে গন্ধ বের হচ্ছে। রাসেলের কথা শুনে সবাই তো হাসতে থাকে, আর এদিকে মিহি তো রাগে ফুঁসছে আর মনে মনে বলতেছে, বেটা বদমাইশ, টিকটিকি হনুমান, বলে কি আমার শরীর থেকে নাকি গন্ধ বেরোচ্ছে। আমি সকালে 15 টাকা দিয়ে একটা লাক্স সাবান কিনে ঘষে ঘষে গোসল করে আসলাম, আর শালার বেটা বলে কি না
আমার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। রসেলের বাচ্চা, তোরে যদি একবার হাতে পাই তো আমি তেলাপোকা স্যুপ আর টিকটিকির জুস খাইয়েই ছাড়বো। মিহি এসব ভাবতেছে, আর এদিকে রাসেল সেখান থেকে সেই কখন চলে গেছে সেটা তো কোনো খেয়াল নেই মিহির। রাসেলও ছিটে গিয়ে বসে। দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেলে রাসেল ক্লাস থেকে চলে যায়। এদিকে মিহি ভয় ভয় এদিক ওদিক তাইকে ক্লাসরুম থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। মিহি মনে একটাই চিন্তা, রাসেল যেন দেখতে না পায়। কিন্তু কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। মিহির বেলাও ঠিক সেটাই হলো। মানে মিহি যখন সামনের দিকে যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে রাসেল সামনে এসে, এই যে চার চোখ, এভাবে পালিয়ে যাচ্ছ কেন? তুমি পালিয়ে গেলে কি হবে? আমি তো খুঁজে বের করবোই। আল্লাহ, আমি তোমাকে বললাম এই বজ্জাতটাকে আমার সামনে আসতে দিও না। না, তুমি আমার কথা শুনলে না। শালা খবিসটা ঠিকই খুঁজে খুঁজে আমার সামনে আইছে। না মানে আমি কি ভীতু নাকি যে পালিয়ে যাব? আমার তো বাড়ির কাজ আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছিলাম। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। এখন চল আমার সাথে তাড়াতাড়ি। আজব, আমি আপনার সাথে কোথায় যাব? আমি আপনাকে না চিনি না জানি, বুঝেছেন? ওই সেমরি, আমি কি তোর অনুমতি চাইছি নাকি? আমি বলছি তুই আমার সাথে যাবি তো যাবি, বুঝলি? যাব না আমি। মিহির এমন কথা শুনে রাসেলের অনেকটাই রাগ উঠে যায়। আর রাসেল মিহির হাতটা চেপে ধরে যেই না সামনের দিকে যেতে নেবে, অমনি পেছন থেকে, বাবু, তুমি আমাকে রেখে ওই মেয়ের হাত ধরেছো কেন? রাইসার কথা শুনেই রাসেল মেয়ের হাতটা ছেড়ে দেয়। কেননা রাইসা সবসময় রাসেলকে জ্বালাতন করে ওর বাবার বন্ধুর মেয়ে হয়ে। আর রাসেল ওর বাবাকে খুব ভয় পায়, তাই আর রাইসাকে না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। না বাবু, আমি তো ওকে একটা কথা বুঝিয়ে দিচ্ছিলাম। আসলে ও এখানে কিছুই তেমন চেনে না তো, তাই। ঠিকই আছে, এখন আমার হাত ধরে চলো, বাড়িতে যাই। তুমি আমার সাথে 5 মিনিট হাঁটবে, ঠিক আছে? রাইসার এমন কথা শুনে রাসেল কি পরিমাণ যে রাগ ওঠে যেটা বলে বোঝানো যাবে না। এদিকে রাসেলের এমন রাগ দেখে মিহি মনে মনে বলে, পচা বেডা, এবার বোঝ কেমন লাগে আমাকে চপাতে আসে। মুটকি বেটি, ওকে বেশি বেশি করে জ্বালাতন করো। শালাই আমাকে খালি জ্বালায়। এদিকে মিহি মনে মনে কথাগুলো বলেই সুযোগ পেয়ে রাসেলের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে রাসেল তো রাইসার সাথে থাকতেই মন চাইতেছে না, বারবার মিহিকে খুঁজছে, কিন্তু মিহিকে কে পায়, তাই মনে মনে বলে, শাকচুন্নি, আমার চোখে ফাঁকি দিয়ে চলে গেছো না? কালকে আসো, তোমাকে বোঝাবো এর শাস্তি কত ভয়ঙ্কর। মিহি হাঁটতে হাঁটতে ওর বাসায় চলে আসে। মিহি এই দুনিয়ায় কেউ আছে কি না সেটা আজও অজানা, কেননা মিহি এতিমখানায় বড় হয়েছে। মিহি বস্তির একটা ছোট্ট করে থাকে, 2টা টিউশনি করে আর কলেজ, এটাই যেন ওর জীবন। আর অবসর সময় মানুষের দেওয়া কষ্টে চোখের জলে বুক ভাসায়। মিহি ঘরে ঢুকে ভাতের হাঁড়ি গুছিয়ে দেখে 1 মুঠো ভাত আছে, তাও আবার নরম হয়ে গেছে। এক মুঠো ভাত আছে, তাও আবার নরম হয়ে গেছে। কি আর করা, একটা মরিচ আর পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিই। মিহি মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাতের মাঝে পানি দিয়ে মনের আনন্দে খেয়ে নেয়। হাঁড়িতে কেজি খানেক চাল আর 2টা আলু আছে, কিছু মরিচ, তা ব্যতীত কিছু ঘরে নেই। হাতে টাকাও নেই যে মিহি কিছু কিনে আনবে। মিহি তাড়াহুড়া করে টিউশন করানোর জন্য যাচ্ছে। রাস্তা দেখে রাসেলের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মিহি লুকিয়ে রাসেলকে পার হয়ে চলে আসে। আল্লাহ, খচ্চর বেটার চোখ থেকে বাঁচতে পেরেছি। ফকির বেটার কাম নাই কাজ নাই, খালি আড্ডা দেওয়া আর গুন্ডামি করা। তোর আমি ওকে ভাবছি কেন? মিহি এসব ভাবতে ভাবতে ছাত্রীর বাড়ি চলে আসে। অনেকটা সময় পারানোর পরে ছাত্রীর মা মিহিকে নাস্তা করতে দেয়। মিহি বুদ্ধি করে সেই নাস্তা না খেয়ে ব্যাগে ভরে বাসায় নিয়ে আসে। যাক, ভালোই হলো, এইগুলো দিয়ে তাও রাতে খাওয়াটা হয়ে যাবে নি। 2টা আলু আছে, একটা আলু দিয়ে সকালের ভর্তা করে ভাত খেয়ে কলেজে যাব, আর একটা কলেজ থেকে এসে বাহ, কত সুন্দর রুটিন হয়ে গেল। তারপর যা হবে দেখা যাবে। এসব ভাবতে ভাবতেই আর আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে মিহি। আসলে যে মেয়ের কেউ নেই, তার মতো হতভাগী হয়তো এই দুনিয়ার কেউ নেই। ছোট থেকে মিহি জীবনের সাথে যুদ্ধ করে এসেছে।
কতবার সুসাইড করতে গেছে তার হিসেব নাই, কিন্তু কোনো না কোনো বাধার কারণে মিহি কিছুতেই সুসাইড করতে পারেনি। এদিকে রাসেল রাফি একসাথে হাঁটতে হাঁটতে বাসায় আসতেছে আর কথা বলতেছে। আচ্ছা দোস্ত, তুই এই চার চোখের মাঝে কি দেখলি যে নিজেকে ওর মাঝে হারায় ফেললি? আরে দোস্ত, সেটা বোঝার ক্ষমতা তোর এখনো হয়নি। মিহি হলো ন্যাচারাল সুন্দরী, আর তোর গার্লফ্রেন্ডের মতো ঢঙ্গি মেয়েগুলো তো হলো ময়দা সুন্দরী, বুঝলি? মিহির চোখে যে মায়া আছে সেটা আমি কোথাও দেখিনি। তবে ওকে শুধু জ্বালাবো, ওকে রাগাতে আমার শিয়ে লাগে। দোস্ত, আমি বুঝে গেছি, ওই চশমাওয়ালিকে প্রথম দেখেই তুই ফিদা হয়ে গেছিস। তবে ওর যে অবস্থা দেখলাম, তাতে মনে হয় না ওর সাথে তোর কোনোভাবে মানাবে। সো তোর স্ট্যাটাস আর ওর স্ট্যাটাসের কথা চিন্তা করে সামনের দিকে পা বাড়াস, কেমন? দূর বেটা, এত স্ট্যাটাস দিয়ে কি করবো? আমার আর ওর যদি সমান সমান স্ট্যাটাস হয় তাহলে কেমন হয়, তাই না? আমি তো চাই মিহির মতো একটা সাধারণ মেয়েকেই আমার জীবন সঙ্গী বানাতে। কেন জানিস, সাধারণ ঘরের মেয়েরা নিজের সর্বোচ্চ দিয়ে তার স্বামীকে নিজের করে রাখতে জানে, তাদের অন্য কোনো চাহিদা থাকে না। তোর জ্ঞান আমার শুনে লাভ নেই। তুমি যে মিহির প্রেমে লাড্ড হয়ে গেছো সেটা বোঝাই যাচ্ছে। এখন চল তাড়াতাড়ি বাসায় যাই, না হলে আমার আম্মু আর আন্টি দুজনেই পিটিয়ে মানুষ করে ছাড়বে আজকে। এই রে, তুই এটা কি কথা মনে করাই দিলে? আমার তো মনেই ছিল না আম্মু আজকে লন্ডন থেকে আসবে আর আমাকে এয়ারপোর্টে গিয়ে আম্মুকে নিয়ে আসতে হবে। আমার তো সেটা মনেই নেই। এখন কি হবে? আম্মু তো মনে হয় রাগে ফুঁসতেছে। কি বলিস? তা আন্টির ফ্লাইট ল্যান্ড করবে কয়টার সময় সেটা কি একটু বলবি? শুধু তো কাহিনী বলেই পার করতেছিস। দূর বেটা, আমি আছি আমার জ্বালায় আর তুই বেটা মজা লস। আম্মুর ফ্লাইট ল্যান্ড করবে বাংলাদেশ সময় 7টায়। এখন কথা না, যত তাড়াতাড়ি পারিস গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যায়, কেননা অলরেডি 30 মিনিট লেট হয়ে চুকে। রাসেল আর কোনো কথা না বলে তাড়াতাড়ি বাসায় এসে একটু রেডি হয়ে গাড়িটা নিয়েই খেচ্ছে একটা টান মারে। রাসেলের আম্মু একটা কাজে লন্ডন গিয়েছে 1 সপ্তাহ আগে, আজকে ফিরবে, সেটা রাসেলকে আগেই বলে দিয়েছিলেন। চলেন না রাসেলের মায়ের মুখে একটা সুন্দর কথা শুনে আসি। বাদর ছেলে, কত করে বললাম তাড়াতাড়ি যেন এখানে এসে বসে থাকে, আর হারামজাদার এখনো কোনো খবর নেই। আমি 25 মিনিট হলো অপেক্ষা করতেছি। রাসেল, তুই খালি আয়, দেখ তোর কি করি। এদিকে রাসেল গাড়ি নিয়ে এয়ারপোর্টে এসে সোজা খেচ্ছে একটা দৌড় মারে ওর আম্মু দাঁড়িয়ে থাকা জায়গা থেকে। রাসেল ওর আম্মুর সামনে এসেই ওর আম্মুকে কিছু বলার আগেই কানে ধরে বলে, সরি মাই ডিয়ার কলিজার আম্মু, আসলে আমার আসতে দেরি হয়ে গেছে, এমনিতেই রাস্তায় যে জ্যাম। হারামজাদা, বুদ্ধি করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য আগের থেকেই কান ধরে রেখেছিস, তার উপরে আবার বাহানাও করতেছিস। ভালোই বুদ্ধি আছে তোর দেখছি। আরে আম্মু, এতটুকু বুদ্ধি তো থাকতেই হবে, তাই না? হাজার হলেও আমি তোমার থেকে অনেক বড়। রাসেলের কথা শুনে তো ওর মা পুরাই বোকা বনে যায়, কেননা রাসেল যেটা বললো সেটা শুনে তো আমারই মাথা ঘুরছে। আপনাদের খবর তো আরও খারাপ। মায়ের থেকে ছেলে বড় কিভাবে হয়, তাও আবার সৎপক্ষের বড় ছেলে ছাড়া। ওই হারামজাদা, তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? কেন আম্মু, তুমি তো আমাকে জন্ম দিছো, তাই তো এত সুন্দর মনের একটা মা আর বাবা পেয়েছি, সাথে তাদের সাথে ফাজলামি করার ফ্রি পারমিট। তা আব্বা চান, তুই তাহলে কেন বললি যে তুই আমার থেকে বড় শুনি? আরে মা, আমি তোমার জন্মদাতা পিতা না হলে নামেও তো বাবা, তাই না? এই যে কত সুন্দর করে আদৌড়ি সুরে আমাকে আব্বাজান বলে ডাকলা, তাহলে আমি তোমার বাবাই তো হলাম। আর বাবা তো মেয়ে থেকে সবসময় বড়ই হয়ে থাকে, তাই না? ক্যালকুলেশন ইজ ভেরি ইজি আম্মাজান। ওরে বাবা রে, এত দূর দিয়ে চিন্তা ভাবনা। আচ্ছা, যেটা হয়ে যাক, এখন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখানে আসতে দেরি করতেছিস, না বলে শুধু জ্যামের নামে মিথ্যা কেন বলছিস? আম্মু, কানে কিন্তু ধরেই আছি, আরো কিছু যদি বলো তাহলে আমি কিন্তু নিশ্চিত কান্না করে দিবো। আম্মু, কান্না শুরু করলাম কিন্তু। এত পাক্কা অভিনয় করতে হবে না, এখন তাড়াতাড়ি বাসায় চল, তারপর আমি তোর ক্লাস নিচ্ছি। রাসেল আর ওর মা সব কিছু নিয়ে বাসায় চলে আসে। আসলে রাসেলের আম্মু রাসেলকে খুব ভালোবাসে, তাই রাসেল সবসময় এমনই করে, দুষ্টুমি করে। এদিকে মিহি বই নিয়ে পড়তেছে আর চিন্তা করতেছে। বজ্জাতটা তো কালকে ভালো জামা পরে যেতে বলেছে, কিন্তু আমার তো ভালো কোনো জামা নেই। তাহলে আমি কি পরে যাব? ধ্যাত, আমি এসব ভাবতেছি কেন? আমার যা আছে আমি সেটাই পরে যাব।
তাতে কার বাপের কি? আম্মু তুমি এতদিন পরে কেন আসলাম? তুমি জানো না তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না? হয়েছে, আর পাম নিতে হবে না। তোর যে সব কিছুই টাকা নেওয়ার ধান্দা, সেটা আমি ভালো করেই জানি। না মা, আসলে আমি তোমাকে অনেক মিস করেছি। তোমার রাগী কথাগুলোকে খুব করে মিস করেছি। বাবা, আমি সেটাই জানি। আমি তো অনেক আগের থেকেই আসতে চেয়েছিলাম, তোর বাবার জন্যই তো আসতে পারিনি। এই কাজ না ওই কাজ দিয়ে ছাড়বে। আব্বু ফোন করে বলেছে আব্বু আগামীকালকে অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। কি বলিস? তোর বাবা তো লন্ডন থেকে অস্ট্রেলিয়া গেল 2 দিন আগে। 10 দিন কাজ করতে হবে বলে, আর আগামীকালেই আসবে। এভাবেই মা ছেলের মাঝে অনেক কথা হয়। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল চলে আসে। রাসেল সকালে নাস্তা করে। আম্মু আমি কলেজ গেলাম কিন্তু। যা, কোনো মেয়ের লগে আবার টাঙ্কি মারিস না কিন্তু। আম্মু টাঙ্কি মারতেই তো কলেজে যেতে হয়, তাই না? ফাজিল ছেলে, দাঁড়া, তোর ফাজলামি আমি বের করছি। কে শুনে কার কথা? রাসেল তো কথাটা বলেই সেখান থেকে সোজা কলেজে বের হয়ে রাফিকে সাথে নিয়ে কলেজে চলে আসে। এদিকে মিহি কলেজে যাওয়ার জন্য রেডি হয়। আজকে একটা নেভি ব্লু থ্রি পিস পরেছে, লম্বা চুলের খেজুরে কাটার বেনি, ছোটে হালকা লিপস্টিক, সাথে কপালে ছোট্ট একটা টিপ। এই ছোট্ট টিপে যেন মিহির সৌন্দর্য আরও 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। মিহি ঘরে আয়না না থাকা সত্ত্বেও হাতে থাকা বাটন ফোনের ডিসপ্লেতে তাকিয়ে নিজেই হাসে। এই ফোনটা আমার একটা বান্ধবীর মা দিয়েছিল বলেই নিজের চেহারাটা একটু দেখতে পারলাম। ভালোই তো লাগছে, পুরো পেতনি। রাসেল বকুল গাছের নিচে বসিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর একে একে মজা দেখিয়ে যাচ্ছে। বাবার ক্ষমতা থাকার কারণে কেউ কিছু বলতেও পারে না। এদিকে মিহি কলেজের গেট দিয়ে ঢুকতেই রাসেলের উপরে চোখ পড়ে। মিহি নিজের দিকেই তাকিয়ে দৌড় পড়তে পড়তে ভেতরের দিকে আসতে থাকে। এদিকে রাসেল মিহিকে দেখতে না পেলেও রাফি ঠিকই দেখে নেয় আর রাসেলকে ডেকে বলে, বন্ধু, এদের তো মজা দেখানো অনেক হলো। তাই এবার তোর ময়না পাখি যে লুকিয়ে তোর চোখে ফাঁকি দিয়ে যাচ্ছে, সেটার দিকে একটু নজর রাখ। কি বলিস? মিহি কলেজে এসেছে? তা মিহি কোথায় শুনি? ওই যে দেখ, তোকে দেখেও না দেখার ভান করে ক্লাসরুমের দিকে যাচ্ছে। এবার রাফির কথা শুনে রাসেল সামনের দিকে তাকিয়ে দেখে সত্যি তো মিহি ওকে রেখে চলে যাচ্ছে। তাই রাসেল মিহিকে চড়ে ডাক দেয়। এই মিহি! মিহি রাসেলের কথা শুনে এমন ভাব করে যেন রাসেলের ডাক ওর কানে পৌঁছানি। রাসেল আবারও মিহি বলে ডাকে। এই মিহি, আমার কথা শুনতে পাস না? তোকে কখন থেকে ডাকতেছি। আমি কত করে ওর চোখে ফাঁকি দিতে চাই, কিন্তু কিছুতেই পারি না। খচ্চর ব্যাটা আমাকে ঠিকই খুঁজে নিবে, না জানি এখন আবার কি করে। তোর ভালো লাগে না। হ্যাঁ স্যার, আমাকে ডাকছেন? মিহি রাসেলের কাছে আস্তে আস্তে উপরের কথাগুলো বলে, যেটা শুনে রাসেল বলে, না, আমি তোকে ডাকবো কেন? আমি তো ডেকেছি তোর যে আরেকটা যমজ বোন আছে তাকে। ও, তাহলে তো ভালোই। আপনি তার সাথে কথা বলেন, আমি বরং ক্লাসে যাই, কেমন? মিহি উপরের কথাটা বলে যেই না পিছনে ঘুরতে যেতে নিবে অমনি রাসেল রাগে কণ্ঠে বলে ওঠে, শুধু পাটা সামনে বাড়িয়ে দেখ, তোর পা ভেঙে ভ্যানিটি ব্যাগে রেখে দেবো। রাসেলের এমন কথা শুনে মিহি তো ভয় শেষ। আর ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। রাসেল যে রাগী, যেটা বলবে সেটাই করবে, একটা বারের জন্য ভাববে না। মিহি ভয় ভয়ে আবারও এক রাশ বিরক্তি নিয়ে রাসেলের দিকে ঘুরে বলে, কি হয়েছে? এমন করেন কেন? আপনি তো বললেন আমার যমজ বোনের সাথে কথা বলবেন, তাই চলে যাচ্ছি। কে চশমেশ, তোর সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে দেখছি। তুই জানিস এই রাসেল তোর সাথে কিছু কি করতে পারে? না বাবা না, কি বলছেন এসব? যা খুশি তাই বলছেন। শোনেন, এই মিহিকে অন্য 10টা মেয়ের মতো মনে করবেন না। মেরে একেবারে নাক ফাটিয়ে দিব। মিহির এমন কথা শুনে সবাই তো অবাক। আর রাসেল তো মিহির এমন রূপ দেখে শুধু মিষ্টি মিষ্টি হাসতেছে। কেননা রাসেলের চোখে মিহির এই রূপটা অনেক কিউট লাগে। তাই তো মিহিকে কারণ অকারণে রাসেল এইভাবে রাগায়। এই মেয়ে, তোরা তো ফুদিলেই উড়ে যাবি, আর তুই আসিস আমার বন্ধুকে ভয় দেখাতে। এই, আপনার বন্ধুকে বলেন আমাকে ধমক না দিতে, তাহলে আমি এখানে কান্না করে দিব বলে দিলাম।
তোর না অনেক সাহস, তাহলে আবার রাফির কথা শুনে কান্না করবি কেন? না মানে আপনাকে দেখে আমার ভয় না হলেও ওনাকে দেখে তো ভয় লাগে। মনটায় চায় নিম পাতার শরবত আর ইঁদুরের স্যুপ করে খাওয়াই। মিহির এমন ভয়ঙ্কর খাবারের রেসিপি শুনে সবাই যেন বমি করার মতো অবস্থা। এদিকে রাসেল নিজেকে বমি করানো হাত থেকে আটকে বলে, এই চার চোখে, এসব কি খাবারের কথা বলিস? এইসব তো আমি তোকে খাওয়াবো, বুঝলি? আর তোকে না কইছি আজকে নতুন জামা পরে আসবি, সাথে আমাকে এসে হ্যালো বলবি, কিন্তু তুই সেটা না করে পালিয়ে যাচ্ছিলি কেন? আসলে আমি একটু লেট করে কলেজে আসছি তো, তাই তাড়াতাড়ি ক্লাসের দিকে হুসাইন বোল্টের গতিতে দৌড় দিয়েছিলাম, দেখেই আপনার চোখে পড়েনি। আচ্ছা ঠিক আছে, আজকের বার মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন ভুল না হয়। এখন চল ক্যান্টিনে গিয়ে আমাকে কিছু খাওয়াবি। এ রাসেলের মুখে জ্ঞানীর শব্দটা শুনেই তো মিহি মনটা ছোট হয়ে যায়, কেননা মিহির কাছে 50 টাকায় একটা নোট ছাড়া কোনো টাকা নেই। তাই মিহি কিছু বলে না। এদিকে বন্ধু, ভালোই তো হবে। তাহলে আমরাও যাই, কতদিন হলো এমন মেয়ের টাকাই খাই না। না তোরা থাক, আমি একা খেলেই হবে, বুঝলি? রাসেল আর কোনো কথা না বলে ক্যান্টিনের দিকে হাঁটতে থাকে, আর এইদিকে মিহিও রাসেলের পেছন পেছন আসে। রাসেল একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসে। এদিকে মিহি তো চিন্তায় কলিজা কাঁপাকাঁপি করতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমার কাছে তো এখানে বিল দেওয়ার মতো টাকা নাই, এখন কি হবে? মিহি বসছে না বলে রাসেল ধমকে সুরে বসতে বলে, আর মিহি কিছু না ভেবেই বসে পড়ে। রাসেল খাবার অর্ডার দেয়, সবার সামনে খাবার পরিবেশন করা হয়। মিহি তো এত খাবার দেখে অবাক, কেননা এত দামি দামি খাবার আগে কখনো সামনে পায়নি। রাসেল খাচ্ছে আর মিহি খাচ্ছে না বলেই ধমক দিয়ে বলে, এই তোকে কি আলাদা করে খাইতে বলতে হবে নাকি? তুই দেখিস না সবাই এখানে বসে খাবার খাচ্ছে। খাচ্ছি তো। শালা হাতি গুন্ডার, শুধু শুধু আমার মতো পিচ্চি মেয়ের সাথে রাগ দেখায়। আমার কাছে তো এত টাকা নাই, তাহলে আমি এত কিছুর বিল কিভাবে দেব? মিহি লজ্জায় মুখরিত হয়ে উপরে কথাটা বলে। মিহির এমন কথা শুনে রাসেল কিছুই বলে না, মনের আনন্দে সব কিছু খেয়ে শেষ করে। এদিকে মিহি যা খাচ্ছে তার থেকে বেশি চিন্তা করতেছে। খাওয়া শেষ হলে রাসেল রিসেপশনে কিছু একটা বলে মিহিকে দেখিয়ে চলে আসে, মিহির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে। এদিকে মিহি রাসেলের হাসি দেখে কিছুটা বুঝতে পারে না, বরং চিন্তা পড়ে যায় বিলের কথা মনে করে। মিহি চিন্তিত মনে বসে বসে খাচ্ছে। খাওয়া শেষ হবার পরে এদিকে রাসেল বাইরে লুকিয়ে থেকে মিহির কাণ্ড দেখে হাসতেছে। এদিকে কিছু সময় পরে রিসেপশন থেকে বিল পাঠিয়ে দেয়। ম্যাডাম, এই নিন আপনার খাবারের বিল। ধন্যবাদ ভাইয়া। ইউ আর ওয়েলকাম ম্যাডাম। মিহি বিলের কাগজটা চোখ বন্ধ করে হাতে নিয়ে তাকিয়ে তো অবাক, কেননা বিল এসেছে মাত্র 50 টাকা। কি ব্যাপার, এতগুলা খাবারের বিল কিনা মাত্র 50 টাকা? যেখানে 1000 টাকার বিল আসার কথা। না, আমার মাথায় তো কিছুই আসছে না। আচ্ছা ভাইয়া যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। দেখুন ম্যাডাম, আপনারা হলেন আমাদের সম্মানীয় কাস্টমার, আপনাদের হাজারটা কথা শোনা আমাদের দায়িত্ব। বলেন কি বলতে চান? আসলে ভাইয়া, আমি বলতে চাচ্ছি আমরা এত এত খাবার খেলাম, সেইটার বিল মাত্র মাত্র 50 টাকা কেন? ও, এই কথা। আসলে ম্যাডাম হয়েছে কি, আমাদের এখানে এটা অফার ছিল, যে কাপল এখানে সবার আগে এসে যা খুশি খাবার খাবে সেটার বিল হবে মাত্র 50 টাকা। আর আপনারাই হলেন আমাদের প্রথম কাপল কাস্টমার, সেজন্য আপনাদের বিলটা এসেছে মাত্র 50 টাকা। কি বলেন, আমার কপাল মানে কি? আর এই নিন 50 টাকা। মিহি কথাটা বলেই চিন্তিত মন নিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে ওয়েটার রাসেলকে কল দিয়ে বলে, স্যার, আপনি যেভাবে বলতে বলেছেন আমি ঠিক সেইভাবে বলেছি, তবে ম্যাডাম অনেকটাই অবাক হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে আমার কথা মতো কাজটা করার জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আপনারা আছেন বলেই তো আমরা ব্যবসা করতে পারছি। আসলে খাবারের বিল এসেছিল 1550 টাকা। রাসেল 1500 টাকা রিসেপশনে দিয়ে ওয়েটারকে উপরের কথাগুলো বলতে বলে, কেননা রাসেল মিহির কাছে 50 টাকা আছে যেটা দেখেছিল। মিহি ক্লাসরুমে এসে বসতেই রাসেল এসে ওর পাশে বসে। মিহি রাসেলকে ওর পাশে বসতে দেখেই তো অবাক,
তার চেয়ে বেশি অবাক হলো ক্লাসে উপস্থিত সবাই। আর অবাক হবেই না কেন বলেন, যদি ক্লাসের প্রায় সব মেয়ে ক্রাশ একটা খ্যাত মেয়ের পাশে বসে। এই, আপনি আমার পাশে বসছেন কেন? দেখছেন না সবাই এলিয়েন দেখার মতো তাকিয়ে আছে। ওই চার চোখে আমি কারো খাই না পড়ি, যে কে কি করলো সেটা ফলো করব? ও, সেটাও তো ঠিক। আচ্ছা, আপনি আমার পাশে না বসে অন্য কোথাও গিয়ে বসেন প্লিজ। নো, আমি এখানেই বসবো, আর এখানে বসেই সবগুলো ক্লাস করব, কেননা বেঞ্চটা আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এই বেঞ্চটা তো আগেও ছিল, কই? তখন তো দেখিনি আপনার পছন্দের বেঞ্চে একটা দিনও বসতে। আমি আগে তো এই বেঞ্চে দেখিনি, আজকে দেখতেই আমার পছন্দ হয়ে গেছে। এখন তোর বসার ইচ্ছা থাকলে বস, না হলে অন্য কোথাও বস। শুধু শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। কি বললেন? আমি কানের কাছে জ্ঞান জ্ঞান করি? আপনাকে তো আমি তেরা পোকার নাস্তা খাওয়াবো। সি, এসব কি বলিস? আর তুই কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছিস না তো কি করতেছিস? শুধু তো বিরতিহীন রেডিওর মতো বেজেই চলেছিস। এভাবে হাজারো ঝগড়ার মাঝে দিয়ে ক্লাস করতে থাকে ওরা। এদের ঝগড়া তো অনেকে শুনলাম। এখন তাহলে আমরা বরং অন্য কোথাও থেকে ঘুরে আসি। তাহলে আর দেরি কিসের মামা, চলেন রাসেলের বাবার বাসায় চলে আসি। আচ্ছা, তুমি আমার ছেলের কাছে এসব কেন বলছো? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাসই করো না। তা না হলে আমার কাছে বললে অনেকদিন পরে অস্ট্রেলিয়া থেকে আসবে, আর ছেলের কাছে বলছো আজকের কথা। আরে রাসেলের আম্মু, তুমি বুঝতে চেষ্টা করো। আমি অনেক দিন পর পরে আসতাম, কিন্তু কাজটা তাড়াতাড়ি শেষ হওয়ায় এসে পড়েছি। আর রাসেল সেটাই জানে। হয়েছে, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। আমাকে এখন আর ভালোবাসো না, সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। বাবারে বাবা, তুমি কিসের সাথে কি মিলাইতাছো? আমি তোমার হিসেবের জাবেদা কিছুই বুঝতেছি না। তোমার জাবেদা বুঝতে হবে না। তুমি আমার হায়ার ম্যাথ বুঝাতে ব্যস্ত থাকো। আমার থেকে ওভার স্মার্টগিরি দেখাতে আইসো না। না, রাসেল কেন যে ওর আম্মুকে আমার পিছে লাগাই দিল সেটাই বুঝলাম না। এখন আমি এটাকে সামাল দিব কিভাবে? আচ্ছা রাসেলের আম্মু, আমার না অনেকটাই ক্ষুধা লেগেছে, তুমি কি কিছু খাইতে দিবা? ক্ষুধা লেগেছে, তুমি খাবার নিয়ে খাও। আমাকে কেন বলতাছো? আমি তোমাকে খাবার দিতে পারবো না। ঠিক আছে, দিও না। আজকে পাশের বাসার ফুলমতি ভাবি পোলাও রান্না করেছে। আহ, কি সুঘ্রাণ, মনটা ছুঁয়ে যাচ্ছে। যাই, ভাবির সাথে একটু ভাব জমিয়ে পোলাও খেয়ে আসি। যে দেখো, তোমার হাতে আমি একদম ভেঙে দিব। তুই টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। শখ কত ভাবের সাথে ভাব জমাবে। বউয়ের আদর পেতে হলে মাঝে মাঝে পাশের বাড়ির ভাবিদের গল্পটাই শোনাতে হয়। দেখলেন না কত সুন্দর করে আমার কাজটা হয়ে গেল। এদিকে রাসেল সবগুলো ক্লাস করে। মিহিকে আজকে রাসেল অনেক জ্বালিয়েছে, কেননা মিহি অন্য কোথাও বসার জায়গা পায়নি, কোনো বেঞ্চ খালি ছিল না। কিরে চার চোখ, হাঁটছিস না কেন? নাকি রিক্সায় করে বাসায় যাবি? শালা খবিস, আমার 50 টাকা 12টা বাজিয়ে এখন ন্যাকামো করতেছে। এই 50 টাকা আমি সেই 3 মাস হলো ব্যাগে নিয়ে ঘুরি। এখন আমি বাজার করব কিভাবে? রসেলের বাচ্চা, তোরে তো আমি করলার জুস খাইয়েই ছাড়বো। আমি রিক্সায় যাই আর হেঁটেই যাই, সেটা একান্তই আমার নিজের ব্যাপার। সেটা বললে তো হবে না। তুই একলা যাবি আর রাস্তায় শিয়ালেগুলো তোকে টেনে নিয়ে যাবে, সেটা কি করে হয় আমি থাকতে? চার চোখি, তুই অনেক কিউট রে, মন চায় তোরে ধরে কিস করে দেই। তোর ঠোঁট দুটা পুরাই কমলার কুয়ার মতো। চুপ, ফাজিল ছেলে। এমনভাবে বলছেন যেন আমি আপনার ঘরের বিয়ে করা বউ, তাই না? তো হয়ে যা না, তোকে বউ হতে মানা করেছে কে? কালেমা পড়ে 3বার কবুল বললেই তো বিয়ে হয়ে গেল। আপনাদের মতো ছেলেদের কাছে বিয়ে হয়তো ছোট ব্যাপার, পুতুল খেলার মতো, কিন্তু আমাদের কাছে সেটা না। আর আপনাকে বিয়ে করতে আমার বয়ে গেছে। মিহি রাগ দেখি কথাটা বলেই হনহন করে সেখান থেকে চলে যায়। এদিকে রাসেল তো হাসতে হাসতে শেষ।
রাসেল ওর বন্ধুদের কাছে চলে আসলেই সবাই একটু মজা করে যার যার বাসা দিকে চলে আসে। রাসেল বাসায় এসেই দেখে ওর বাবা রাগে চোখে তাকিয়ে আছে ওর দিকে, যেটা দেখে রাসেল তো ঢোক গিলতে থাকে আর ভাবতে থাকে। এই রে, বাবাকে দেখেই তো মনে হচ্ছে আমার উপরে সেই ক্ষেপে আছে। মাকে যেইভাবে বাবার উপরে খেপাই দিছি, না জানি আমাকে এখন বাবা কি করে। না, দেখি রুমের দিকে যাই, কোনো কিছু বলে কিনা। রাসেল যেই না ঘেট পেরে ওর বাবার সাথে কথা না বলে যেতে নিছে, অমনি ওর বাবা উঠে বলে, এই রাসেল তারা আর সামনের দিকে পা বাড়ালে তোর পা কিন্তু আমি ভেঙে দেব। হুম, তুই এইসব কি বলেছিস তোর আম্মুকে? হুম। ও বাবা, তুমি কখন এলে? আর পাশের বাসার আন্টির সাথে কথা বলে অনেক সুন্দর হয়েছে, তাই আমি তোমাকে দেখতেই পারিনি। থাম বাবা, আর আগুন লাগাইস না। তুই এমনিতেই তোর মায়ের মনে যে বিষ ঢেলেছিস, তাতেই আমি শেষ। এখন আরেকটা বলতাছিস, তাহলে তো আমি পুরাই শেষ। তুই কেন আমার সাথে শুধু শুধু লাগতে আসস? হুম। তোমার থেকে সেদিন না আমি টাকা চাইলাম, কিন্তু তুমি তো অনেকটা জোর গলায় আমাকে টাকা দিতে মানা করলা। এটা তো সেটার ট্রেলার বাবা, ট্রেলার। রাসেল, আর সামনে এগিয়ে যাস না। টেইলার দেখিয়েই আমার 12টা বাজাইছিস। এখন পুরো সিনেমাটা দেখালে যে কি হবে আল্লাহ জানে। কিন্তু তোর অ্যাকাউন্টেই তো টাকা আছে, তাই না? এ, ওই টাকা তো আমার। আর তোমার টাকায় মজা করতে আমার বেশি ভালো লাগে, বুঝলে? এই নে কার্ড। আর মজা তো লাগবেই। যেদিন নিজেই 1 টাকা কামাই করবি সেদিন বুঝবি এই লাখ টাকার থেকে তোর ওই 1 টাকার অনেক মূল্য তোর কাছে। এভাবে বাবা ছেলের মাঝে অনেক কথা হয়। শুধু আজকে এমন কেসটা কিন্তু তা না, রাসেলের বাবা মায়ের সাথে প্রায় এমন সময় করে। আর মিসেস ফরিদা চৌধুরী ও নূর হোসেন চৌধুরী ছেলের এমন কাহিনীটা অনেক ভালো লাগে। এদিকে মিহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় আসতেছে, ঠিক তখনই মিহির সামনে পথ আটকায় দাঁড়িয়ে পড়ে রাইসা। কি ব্যাপার, আপনি আমার সামনে এইভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি ওই ফাজিল পোলার ফ্রেন্ড না? কি, তোর এত বড় সাহস আমার বয়ফ্রেন্ডকে ফাজিল বলিস? হুম। আর একবার যদি রাসেলের ধারে কাছেও তোকে দেখি না, তোর খবর আছে, এই আমি বলে দিলাম। দেখুন, ওই ফাজিল পোলা আপনার বয়ফ্রেন্ড হোক আর টয়ফ্রেন্ড হোক, সেটা আমার দেখার বিষয় না। আপনি আপনার বয়ফ্রেন্ডকে মানা করতে পারেন না আমার সাথে না কথা বলতে? তুই কিন্তু এবার লিমিট ক্রস করছিস। আমি কিন্তু এবার তোর সাথে খারাপ কিছু করতে বাধ্য হব। মোটু বলে কি আমার সাথে খারাপ আচরণ করবে? আরে, আপনি আগে আপনার বয়ফ্রেন্ডকে নিজের আঁচলে আগলে রাখেন। নিজের প্রেম দিয়ে ধরে রাখতে পারে না, তাহলে প্রেম খুঁজতে তো বাইরে আসবেই, তাই না? মিহি কথাটা বলেই ওখান থেকে চলে আসে। আর এদিকে রাইসার আগে ফোঁসফোঁস করতে থাকে। মিহি যাওয়ার দিকে তাকিয়ে আর মনে মনে ভাবতে থাকে, মিহিরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস, আর আমাকেই রাগ দেখিয়ে চলে গেছিস। তোর তো খবর আছে, দেখিস কি করি আমি তোর সাথে। এদিকে মিহি রাস্তার পাশ দিয়ে হাঁটছে আর নিজেই নিজের সাথে কথা বলতেছে। মোটু বেটির সাহস কত বড়, এই মিহির সাথে লাগতে আসে। আর ফকির বেটা, তোরে যে আমি কি করুম ভেবেই পাচ্ছি না। রসেল, তোর গার্লফ্রেন্ডকে দেখেই তো ভালো লাগে। এত মোটু যে ঝড় আসলেও তোর ঘর উড়িয়ে নিয়ে যেতে পারবে না। এদিকে মিহি এসব ভাবতেছে আর বাসার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে রাসেল আর রাফি এসে যে বাড়ি থেকে একটু বাইরে, কেননা রাফির গার্লফ্রেন্ড জরুরি খবর দিয়েছে। ওরা দুজনেই মলির কাছে আসতেই মলি বলে ওঠে, এখানে মলি হলো রাফির গার্লফ্রেন্ডের নাম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। তা মলি, তুমি কেমন আছো? আর এমন আর্জেন্ট খবর দিচ্ছো কেন রাফিকে? ও তো চিন্তায় চিন্তায় পুরাই শেষ। ও ভাইয়া, তাই নাকি? আসলে আমি কয়েকদিন হলো রাফির সাথে ভালো করে কথা বলতে পারি না, দেখাও করতে পারি না। তাই আজকে একটু কষ্ট করে হলেও এমনটা করলাম। আমি রাফিকে কতটা ভালোবাসি সেটা হয়তো নিজেও পরিমাণ করতে পারি না, তবে ওকে একটা মুহূর্তের জন্য না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। আহা, কি প্রেম, কি ভালোবাসা! এমন একটা প্রেম আমার জীবনে কেন আসে না? আমার চার চোখটা যে কবে বুঝবে আল্লাহই জানে। শাকচুন্নি আমার মন বোঝার পরিবর্তে খালি ঝগড়া করবে, খালি ঝগড়া করবে। রাফি, যা মন খুলে প্রেম কর। আমি ওই দোকানে বসে একটা চা খাই। আচ্ছা ঠিক আছে,
এই মলি চলো ওই দিকটায় গিয়ে বসি, কেমন? এদিকে মিহি বাসায় এসে রেখে যাওয়া আলু ভর্তা করে ভাতের ভিতরে পানি দিয়ে খেয়ে নেয়। কিছু সময় পরে একটি রেডি হয়ে টিউশনি করানোর জন্য বের হয়। রাসেল হঠাৎ দেখতে পায় মিহি রাস্তা দিয়ে যাচ্ছে, তাই রাসেল খুশি মনে মিহির সামনে গিয়ে বলে, হাই জানেমান, কোথায় যাচ্ছ? শালা খচ্চর বেটা আইছে চেঁচড়ামি করতে। আমি যেখানেই যাই না কেন সেটা আপনাকে বলতে হবে নাকি? আমি আপনার ঘরের বউ না যে আপনাকে সব কথা বলতে হবে। আরে বউ না তো কি হয়েছে, গার্লফ্রেন্ড তো নাকি? আর গার্লফ্রেন্ডের উচিত সবকিছু বয়ফ্রেন্ডকে বলেই করা। আপনার গার্লফ্রেন্ড হতে আমার বয়ে গেছে। আপনি এই ডায়লগ আপনার মোটু গার্লফ্রেন্ডকে বলেন কা, বুঝেছেন? সরেন, আমি টিউশনিতে যাব, দেরি হয়ে যাচ্ছে। চলো হাঁটতে হাঁটতে যাই। দেখছো তোমাকে আমাকে একসাথে দেখে আবহাওয়াটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, চারিদিকটা যেন রোমান্টিকতায় ভরে উঠেছে। ঢং দেখে পাচ্ছি না। এই যান তো আপনার মোটর কাছে, আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে। মিহি যত কিছুই বলুক না কেন কিছুতেই কাজ হচ্ছে না, কেননা রাসেল ওর সাথে কথা বলতেই সামনের দিকে এগিয়ে চলেছে। এদিকে আচ্ছা রাসেল ভাইয়া, ওই কিউট চশমাওয়ালির সাথে এমন করতেছে কেন? আরে জান, আর এই দুঃখের খুঁটিতে হাত দিও না, শালা দোস্ত আমার এই ক্ষেত মেয়ের প্রেমে পুরাই দিওয়ানা হয়ে গেছে, কিন্তু চার চোখ ওকে কিছুতেই মানে না। আর বেচারা রাসেল ওর পিছনে ঘুরতেই থাকে। এটা অনেক ভালো। আজ যে বলেন না কেন, রাইসা মোটর থেকে এই মেয়েকে কিন্তু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। দেখেই মনে হচ্ছে মেক ফর ইজ আদার। তুমিও মজা করা শুরু করলে? ওই চলো, আমরা প্রেম করতে এসেছি, ওদের প্রেম লীলা নিয়ে কথা বলতে আসিনি, বুঝলে? বুঝেছি সোনা পাখি, এবার চলো কেমন? অনেকটাই সময় হয়ে গেছে বুঝেছো, এখন আমাকে বাসায় যেতে হবে। 10 মিনিট হলো, এসে 5 মিনিট পরেই বলতেছো চলে যেতে হবে। আমি তো প্রেমের স্বাদ পেতেই পারলাম না। তোমার এত প্রেমের স্বাদ নিতে হবে না, বিয়ের পর যত খুশি প্রেম ভালোবাসার স্বাদ নিও, কেমন? সোনা। মলি কথাটা বলি রাফির গেলে একটা চুমু দেয়, কিন্তু রাফি দিতে গেলেই মলি দিতে দেয় না, কেননা মলি চায় না রাফির স্পর্শ পেয়ে নিজেকে কন্ট্রোল হারা করতে। এদিকে মলির এমন কাহিনী রাফির সাথে হামেশাই ঘটে থাকে, তাই রাফির অভ্যাস হয়ে গেছে। রাফি ও মলি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে থাকে। এদিকে মেয়ে ছাত্রীর বাড়ির সামনে এসে, এবার চলে যান, আমাকে অনেক জ্বালাতন করেছেন। আমার কানটা আপনার কারণে ঝালাপালা হয়ে গেছে। জানেমান, মাত্র তো শুরু, আগে আগে দেখো হোতা হে কি। হ্যাঁ আচ্ছা জান, তুমি তো তাহলে যাও, আমিও চলে যাই। মিহির রাসেলের কথার জবাব না দিয়ে সেখান থেকে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এদিকে রাসেল খুশি মনে বাসায় চলে আসে, কেননা রাফি বলেছে ওরা চলে এসেছে। রাসেল বাসায় এসে বই নিয়ে পড়তে থাকে। রাতে খাবার খেয়ে মিহিকে নিয়ে ভাবনার জগতে হারিয়ে যায়। এদিকে মিহি টিউশন থেকে ফিরে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে, কেননা খাবার মতো কিছুই নেই। এদিকে ছাত্রীর মাও আজকে নাস্তা দেয়নি। রাসেলের বাচ্চা, তোর জন্য আজকে আমার না খেয়ে থাকতে হচ্ছে। 10 টাকা থাকলে তাও একটা পাউরুটি কিনে এনে খেয়ে নিতে পারতাম, দূর চাই সেটাও হলো না। এভাবে চলতে থাকে দিন। রাসেল আর মিহির মাঝে যেন এখন টম এন্ড জেরির মতো অবস্থা তৈরি হয়েছে। কেউ কারোর সাথে ঝগড়া ছাড়া থাকতেই পারে না, সারাক্ষণ যেন তারা ঝগড়া করেই ব্যস্ত। আর রাইসা রাসেলকে মেয়ের সাথে 1000 বার মিশতে মানা করা সত্ত্বেও মিশে, যেটার জন্য চলতে থাকে। একদিন রাইসা রাসেলকে ডেকে বলতেছে, রাসেল, তুমি যদি পিহিরের পাশ না ছাড়ো তাহলে আমি কিন্তু আঙ্কেলকে বলে দিব, এই আমি বলে দিলাম। আরে এটা কোনো কথা হলো? মেয়ের সাথে ঝগড়া করে আমি মজা পাই, তাই তো ওকে সব সময় রাগাই, বুঝেছো? কিন্তু তোমাদের এরকম কাহিনী দেখে তো আমার একটুও ভালো লাগে না, তাই আমি চাই না তুমি ওর সাথে মেশো আর কথা বলো, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝেছি, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন চলো ওই দিকটায় যাওয়া যায়, কেমন? এদিকে মিহি আজকে কলেজে আসে নাই বলে রাসেলের মনে যেন একটু শান্তি নেই। মিহি আজকেও ছাত্রীকে দিনের বেলায় পড়াতে গেছে, কারণ কাল থেকে তার পরীক্ষা। এদিকে সন্ধ্যায় মিহি বাসায় ফিরতে সময়, ইস, আজকে ফাজিলটার ফাইজলামিগুলোকে উপভোগ করতেই পারলাম না। ফাজিলটাকে খুব করে মিস করতেছি। রাসেল আসলেই একটা পাগল, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। এদিকে রাসেল সন্ধ্যায় মনমারা হয়ে ছাদে বসে আছে,
কেননা মিহির অনুপস্থিতিতে যেন রাসেলকে কুরে কুরে খাচ্ছে। রাসেল যেন মানতেই পারছে না আজকে মিহিকে দেখতে পারেনি। চার চোখে তুমি আজকে কোথায় গেলে? তুমি জানো না তোমাকে একটা মুহূর্ত না দেখলে আমার একটুও ভালো লাগে না? তোমার অনুপস্থিতি আমাকে পাগল করে দেয়। প্লিজ মিহি, আমার কাছে ফিরে আসো। আমি যে আর পারছি না। আমি কালকেই মিহিকে আমার মনের কথা বলে দেব। আমি ওকে হারাতে পারবো না কোনোভাবেই। যে করেই হোক মিহিকে আমার চাই চাই। এভাবেই দুজনের মাঝে যেন হাজারো ভাবনা চলতে থাকে। কখনো রাসেল ভাবে তো কখনো মিহি। এদিকে মিহি রাতে বিছানায় শুয়ে শুয়ে পড়তেছে, কেননা মিহি শুয়ে থেকে পড়তেই বেশি পছন্দ করে। আর আপনারা তো জানেন পড়ার স্টাইলটা একান্ত যার যার নিজের মতো। সকালে রাসেল একগুচ্ছ ফুল নিয়ে কলেজে চলে আসে, আর এদিকে মিহিও সকাল সকাল কলেজে চলে আসে। রাসেল মিহির পথের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহ নিয়ে। মনের মাঝে মেয়েকে নিয়ে বয়ে যাচ্ছে হাজারো স্বপ্নের ঝড়। এদিকে রাসেলের সকল অপেক্ষার প্রহর ঘটিয়ে মিহি কলেজের ভেতরে প্রবেশ করে। রাসেল মিহিকে দেখেই দৌড়ে মিহির সামনে আসে, যেটা দেখে মিহি তো হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। কি ব্যাপার, পাগলটাকে আজকে এতটা মলিন মনে হচ্ছে কেন? আর এভাবে আমার সামনেই বা কেন এলো? আল্লাহ, আমাকে রক্ষা করিও কিন্তু। এদিকে রাসেল মিহির সামনে হাঁটু গেড়ে বসে ফুলগুলোকে মেয়ের সামনে তুলে ধরে। নিজের মনে জমে থাকা অবাধ্য কথাগুলো বলতে শুরু করে। খুঁজিনি কারো মন, তোমার এত সুন্দর মনটা পাবো বলে। ধরিনি কারো হাত, তোমার নরম কোমল হাতটি ধরবো বলে। হাঁটিনি কারোর সাথে, তোমার সাথে হাজারো বিকেল হাতে হাত রেখে হাঁটবো বলে। আজও বাসিনি কাউকে ভালো, তোমাকে ভালোবাসবো বলে। প্রেমে তোমার পড়েছি কেমনে বোঝাই বলো। একবার শুধু ফুলগুলো হাতে নিয়ে ভালোবাসি বলো। আই লাভ ইউ মিহি, উইল ইউ ম্যারি মি? রাসেলের এমন প্রপোজ দেখে মিহি যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে দেয়। এদিকে কলেজে উপস্থিত সকল স্যার ম্যাডাম সহ সবাই তাকিয়ে আছে এমন দৃশ্য দেখে। মিহি কিছুই বলছে না, শুধু রাসেলের দিকেই তাকিয়েছে। মিহু যে রাসেলকে পছন্দ করে না সেটা কিন্তু না, মিহু রাসেলকে রাসেলের থেকেও বেশি পছন্দ করে। কিন্তু রাসেল এত ধনী ঘরের সন্তান হয় মনের কথাটা বলতে পারে না। এদিকে রাইসা তো ওদের এমন কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়েছে। মিহি এবার রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে, দেখুন, আপনি আমাকে সবার সামনে অপমান লাঞ্ছিত সব করেছেন, আমি কিছুই মনে করিনি। কিন্তু আপনি শেষমেশ আমার সাথে ভালোবাসা নামক পবিত্র জিনিসটা নিয়েও মজা করতে এসেছেন। আমাকে আপনি দেখতে পারেন না সেটা বলতে পারতেন। এমন নাটকের কি আছে? আপনি চাইলে আমি এই কলেজে কোনোদিন আসবো না। মিহি কথাটা বলে চোখ মুছতে মুছতে ফুলগুলো রেখে সেখান থেকে চলে যায়। এদিকে সবাই অবাক হয়ে মিহির চাওয়ার দিকেই তাকিয়েছে। রাসেলের চোখ থেকে আজকে যেন শুধু জল ঝরেই যাচ্ছে। রাসেল মিহিকে পেছন থেকে ডাকে। মিহি দেখো, আমি তোমার সাথে কোনো মজা করতেছি না। আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি, একটু বুঝতে চেষ্টা করো। মিহি রাসেলের কোনো কথাই শোনে না, সোজা বাসায় এসে শুয়ে পড়ে। বালিশে মুখ গুছে কান্না করতে থাকে, কেননা মিহিও রাসেলকে অনেক ভালোবাসে। রাসেলের ভালোবাসাটাকে নিজের করে পাবে না বলেই আজকে রাসেলকে এভাবে ফিরিয়ে দিল। কেননা মিহি ভালো করেই জানে মিহির মতো এতিম মেয়েকে রাসেলের পরিবার কেউ কোনোদিন মেনে নেবে না। হে আল্লাহ, আমাকে এতিম করেই যখন এইভাবে পাঠাইলা, তাহলে রাসেলের মতো কোটিপতির ছেলের সাথে আমার দেখা কেন করালে, যেখানে তার সাথে আমার মিল কোনোভাবেই হবার নয়। মেয়ে এসব ভাবছে আর কান্না করিয়ে যাচ্ছে। এদিকে রাসেলের কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে। রাসেল মনে মনে সিদ্ধান্ত নেয় মেয়েকে ওর ভালোবাসা ফিরিয়ে দেওয়ার শাস্তি দেবে। দেখেছিস ওই মেয়ের সাহস কত বড়, তোর মতো এত ধনী ছেলের ভালোবাসা ফিরিয়ে দেয়, যেখানে হাজারো মেয়ের ক্রাশ তুই। ও কি মনে করেছে আমার ভালোবাসা মেনে নেনি বলে আমি ওকে ছেড়ে দেব? জীবনেও না। ওকে তো এর শাস্তি পেতেই হবে, এবং সেটাও সুদে আসলে। তাহলে তুই এখন কি করতে চাস? তোর মতিগতি দেখে তো ভালো কিছু মনে হচ্ছে না আমার। তোদের বুঝতে হবে না, আমি ওকেই বিয়ে করব, আর ওকে বোঝাবো এই রাসেলের ভালোবাসা ফিরিয়ে দেবার আঞ্জাম কি হয়। এভাবে রাগে কটকট করতে করতে রাসেল চলে আসে বাসায়। মেহির করা আচরণ যেন রাসেলকে কুড়ি করে খাচ্ছে। এদিকে রাসেল একদিন মেহিকে তুলে নিয়ে আসে রাস্তা থেকে ওদের একটা পুরাতন বাড়িতে। মেহিকে একটা রুমের মাঝে রেখেছে। মিহি রাসেলকে দেখেই তো অবাক। মিহির মনে একটাই প্রশ্ন, আর সেটা হলো রাসেল কেন এমন করলো। রাসেল মিহির সামনে এসে,
তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তুই সেটা বুঝলি না। এখন আমি তোমার শরীরের সব কিছু ছিঁড়ে ছিঁড়ে খাবো, দেখি তুমি কি করে বাধা দাও। দেখো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এত বড় সর্বনাশ করো না প্লিজ। যখন ভালো করে সবার সামনে প্রপোজ করলাম তখন মনে ছিল না এই কথাটা? রাসেল কথা বলছে আর ধীরে ধীরে মিহির দিকে এগিয়ে আসছে। মেয়ের হাত পা রশি দিয়ে বাঁধা থাকায় ধীরে ধীরে পেছনের দিকে সরে যাচ্ছে। মিহি যেন ভয়ে পুরো শরীর অবশ হয়ে এসেছে। রাসেল এগিয়ে গিয়ে মুখের সামনে মুখ নিতেই মিহি চোখ বন্ধ করে ফেলে। রাসেল মুচকে একটা হাসি দিয়ে মিহির কপালে একটা চুমু দিয়ে বাইরে চলে আসে। এদিকে মিহি চোখ খুলেই দেখে মিহির সামনে রাসেল নেই। কি ব্যাপার, বজ্জাটা আমার সাথে অসভ্যতামি করতে নিয়ে আবার কোথায় হারিয়ে গেল? কই, আশেপাশে তো কোথাও নেই। আল্লাহ, আমি তো আবার ভূতকে সামনে দেখলাম না তো? এদিকে রাফি কাজে নিয়ে আসে, সাথে মিহির জন্য বেনারসি শাড়ি। রাসেল মিহির জন্য আনা বেনারসি শাড়িটা নিয়ে মিহির সামনে দিয়ে বলে, এটা পরে নাও, আমার আর তোমার বিয়ে আজকে কিছুই করার নেই। আমি চাইছিলাম তোমার আর আমার বিয়েটা অনেক ধুমধাম করে হবে, কিন্তু তুমি সেটা হতেই দাওনি। বিয়ের কথা আর বেনারসি শাড়ি দেখেই তো মিহির যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে মিহির চিন্তিত মনে রাসেলকে বলে, বিয়ে মানে কি বলছো এসব? ঠিকই বলছি, আমার আর তোমার বিয়ে। কাজী সাহেবও চলে এসেছে, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। শয়তান বদমাস, দেখ, তুই আমাকে জোর করে বিয়ে করতে পারবি, কিন্তু আমার মনটা কোনোদিন পাবি না। তোমার মন দিয়ে কি করব আমি? লুডো খেলবো নাকি? আমার তো তোমার ওই নরম কোমল শরীরটা হলেই হবে। রাসেল এমন কথা শুনে মিহির মনে অল্প অল্প করে তৈরি হওয়া ভয়টা যেন হাজারো গুণ বেড়ে যায়। মিহি যেন কিছুই ভাবতে পারতেছে না। দেখো, ভালো ভালো শাড়িটা পরে নে, না হলে এভাবেই বিয়ে পড়ানো হবে। মিহি কোনো কিছু না বুঝতে পেরে শাড়িটা যেভাবেই হোক রাসেল রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে পরে নেয়। কিছু সময় পরে কাজী ওদের বিয়ে পড়িয়ে চলে যায়। মিহি কবুল বলতে চায় না, চাইলেও রাসেলের কাছে হার মেনে নেয়। দোস্ত, বিয়ে তো হয়েই গেল, তুই তাহলে চশমিশ ভাবির সাথে বাসর কর, আমি বরং বাসায় গেলাম। রাফি, তুই কি বলছিস? আমি বাসর করব, তাও আবার ওর সাথে? এটা কেমনে ভাবলি তোরা? কি বলছিস এসব? বিয়ে করছিস অথচ বাসর করবি না, এটা কি ধরনের কথা? আমি ওকে বিয়ে করছি আমার ভালোবাসা ফিরিয়ে দেবার শাস্তি দেবার জন্য। ওকে বুঝতে হবে এই রাসেলের ভালোবাসা ফিরিয়ে দেবার পরিণাম কত ভয়ঙ্কর। আমি তোমাকে ভালোবাসি না, তাহলে ফিরিয়ে দেব না কি করব? আমাকে যেতে দাও, আমি বাসায় যাব। যাবে তো, তবে আমার সাথে সময় কাটিয়ে আমাকে মজা দিয়ে তারপরে। মিহি রাসেলের এমন কথা শুনে রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে রাগে গজগজ করতে করতে বলে, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আপনি এত খারাপ মনের একটা মানুষ। আমি যেমনই হোক না কেন, এখন তো আপনার বিয়ে করাবো, আর আমাকে নিয়ে এমন বাজে কথা বলতেছেন। ছি। রাসেল মিহির গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে রাগে কণ্ঠে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেবার? তোকে বিয়ে করেছি, এখন তোর শরীর আমি যেমন ভাবে ইচ্ছে তেমন ভাবেই ব্যবহার করতে পারি, এতে তুই বাধা দেওয়ার কে? আরে, আমি তোমাকে সত্যি মনে মনে ভালোবাসতাম। আমি ভাবতাম তুমি বাইরে থেকে এমন বাজে হলেও ভিতর থেকে তোমার মনটা অনেক ভালো, কিন্তু আমি ভুল। তোমার মনটা একেবারেই নিম্নমানের। আমার শরীরের প্রতি তোমার লোভ, সেটা বললেই তো পারতে। আমি আমার শরীরটা তোমার মতো জানোয়ারের কাছে সঁপে দিতাম। শুধু শুধু বিয়ে নামক বন্ধটাকে অসম্মান করলে কেন? চুপ, একটা কথাও বলবি না। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। তোর মতো মেয়ের সাথে বাসর করতে আমার বয়েই গেছে। রাসেল কথাটা বলেই সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে মিহি বসে বসে কান্না করতে থাকে, কেননা মিহি এক মুহূর্তের জন্য খুশি হয়েছিল যে করেই হোক না কেন রাসেলকে নিজের করে পেয়েছে। কিন্তু রাসেলের কথাগুলো শুনে নিমেষেই মিহির খুশিতে ভরে থাকা মনটা অন্ধকারে ছেয়ে যায়। মিহি কাঁদতে কাঁদতে বলে, রাসেল আমার সাথে এমনটা করতে পারলো? ও তো আমাকে ভালোবাসতো, তাহলে এটাই কি ওর আসল রূপ? ছি রাসেল, ছি। আমি তোমাকে এমনটা কোনোদিন ভাবিনি। তোমার জন্য মনের কোণে একটু একটু করে জায়গা তৈরি হয়েছিল, আর তুমি সেটা নিজেই ভেঙে দিলে। এইভাবে মিহি আরও অনেক কথা ভাবে।
এদিকে রাসেল বাইরে থেকে খাবার এনে মিহির সামনে রেখে মিহি করে বলে, খাবারটা খেয়ে তোর বাসায় চলে যা। আমি আমার বাসায় চলে যাব। তোকে আমার করে পাওয়াটা দরকার ছিল, আমি সেই ইচ্ছাটা পূরণ করেছি। এখন আমার আর কিছুর দরকার নেই। ছি, তোমাকে আমি কত ভালো মনে করেছিলাম, আর তুমি এমনভাবে নিজেকে আমার সামনে পরিবেশন করলে। দেখ, এটা তো ট্রেলার মাত্র, সিনেমা এখনো বাকি আছে। তুই পুরো কলেজের সবার সামনে একে ভালোবাসার অফার ফিরিয়ে দিয়ে আমাকে অপমান করেছিস, সেটার শাস্তি তোকে পেতেই হবে। ভালো, তোমার মতো মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করতেছে। রাসেল আর কোনো কথাই বলে না, নিজের মতো করে খাবার খেতে শুরু করে। আর মেহেও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাবারটা খেয়ে নেয়। খাবার শেষ করে ওরা বাসা থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা নেমে আসার কারণে রাসেল মেহের উদ্দেশ্যে বলে, চল, আমি তোকে তোর বাসার সামনে রেখে আসি। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে, এমনিতেই মানুষের মন মানসিকতা এখন ভালো না। তাও হয়তো তোমার থেকে অনেক ভালো। আর আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এই মিহি কাউকে ভয় পায় না, একাই পথ চলতে পারে সে। চুপ কর, এখন তুই আমার বিয়ে করা বউ। আমি সেটা না মানলেও তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে সেটা আমি মানতে পারবো না। এখন চল। এবার মিহির রাসেলের কথার জবাবে কিছুই বলতে পারল না, কেননা রাসেলের বলা সব কথারই একটা সুন্দর যুক্তি আছে। মিহির রাসেল হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকটা সময় পরে মিহির বাসার সামনে এসে, এটাই আমার বাসা, এখন তুমি যেতে পারো। ঘরে কফি বা চা কোনো জিনিসই নেই যে তোমাকে বসতে বলবো, তাই এখন তুমি যাও। এইটুকু পথ যেতে আশা করি আমার কোনো ক্ষতি হবে না। কি, তুই এইরকম একটা নোংরা পরিবেশে থাকিস? এই ঘরে তো মনে হয় বৃষ্টি নামলেই পানি পড়ে। একটা এতিম মেয়ে, এই সমাজের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, সেটাই তো অনেক। আর ওই বৃষ্টির পানিটাই আমার মনে জমে থাকা সকল কষ্টকে কমিয়ে দেয়। ঠিক আছে, যা, আমি তোর জন্য একটা ঘরের ব্যবস্থা করতেছি, কেননা এখন তোর ভরণ পোষণের সব দায়িত্ব আমার হয়ে গেছে। আমার কোনো কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি আমাকে নিয়ে ভাবতে জানি। আর তুমি নিজেই চলো বাবার টাকায়, আগে নিজে কামাই করতে শিখো। এই নুন মরিচ দিয়ে খাওয়া ভাতও আমার কাছে অমৃত মনে হবে। আগে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তারপর না হয় আমার কথা চিন্তা করেন, কেমন? নিজের বাবা মায়ের ঘাড়ের উপরে বসে বসে খায়, হাইছে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে। এই রাসেল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিহির বলা সেই কথাটা রাসেলকে খুব করে ভাবায়, কেননা ওর তো আসলেই নিজের কিছুই নেই, যা আছে সব তো ওর মা বাবার। তাই তো রাসেল সিদ্ধান্ত নেয় যে করেই হোক নিজে পরিশ্রম করবে এবং মেয়েকে দেখিয়ে দেবে সেও পারে নিজের পায়ে দাঁড়াতে। রাসেলকে এমন মনমরা হয়ে থাকতে দেখে ওর আম্মু জিজ্ঞেস করে, কি ব্যাপার আব্বাজান, তোর মনটা এমন মলিন দেখাচ্ছে কেন? তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা আম্মু, আমি কি আসলেই তোমার ঘাড়ের উপরে বসে তোমাদের টাকায় বসে বসে খাই? কি ব্যাপার রাসেল, তোর হঠাৎ কি হলো যে এমন কথা বলতেছিস? আমাদের যা কিছু আছে তা সব তো তোর নাকি? সেসব কিছু আমার, কিন্তু এইসব তো আমার নিজের অর্জন করা কিছুই না। আমি চাই নিজের দ্বারা কিছু অর্জন করতে। এটাই তো অনেক ভালো কথা। তাহলে তুই আমাদের অফিসে বসে, তাহলেই তো হবে, তাই না? না, আমি আমার নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করতে চাই। আমি নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর মতন করে নিজেকে প্রতিষ্ঠিত কর। তোর সকল কাজে সাথে আমরা আছি। রাসেল ওর মায়ের কথা শুনে খুব খুশি হয়, আর সেখান থেকে চলে যেতে নিয়েই আবার ফিরে এসে রাসেল ওর মায়ের কাছে বসে আদরের সুরে বলে, আম্মু, আমি রাগের বশে একটা ভুল করে ফেলেছি, সেটা তোমাদের বলারও সাহস পাচ্ছি না। রাসেলের এমন কথা শুনে ফরিদা চৌধুরী কিছু বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে ওর বাবা বলে ওঠে, আমার আব্বাজান কি বলতে ভয় পাচ্ছে আমাদের শুনেই। দেখো না রাসেল, এসব কি বলতেছে? ও নাকি রাগের বশে একটা কাজ করে ফেলেছে, যেটা আমাদের বলতে ভয় পাচ্ছে। কি ব্যাপার রাসেল, তুই এমন কি কথা আমাদের বলতে ভয় পাচ্ছিস? তুই নির্ভয়ে আমাদের কথাটা বল। আমি আমাদের ক্লাসের একটা মেয়েকে খুব ভালোবাসি, তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে আমার প্রপোজ সবার সামনে মানা করে দেয়। তাই আমার খুব করে রাগ ওঠে, আর আমি ওকে উঠিয়ে নিয়ে বিয়ে করি। রাসেলের এমন কথা শুনে মিসেস ফরিদা চৌধুরী ও নূর হোসেন সাহেব যেন কিছুই বলে না। তাদের দেখেই মনে হচ্ছে তারা যেন এমনটা আগে থেকেই জানে।
তবুও রাগে কণ্ঠে বলে, দেখ, বিয়ে করেছিস ভালো কথা, এখন তাকে আমাদের ঘাড়ে না চাপিয়ে নিজে তাকে খাওয়ানোর ব্যবস্থা নিজে তৈরি কর। মা, সেই তো বলেছে আমার টাকায় নুন ভাত খাবে, কিন্তু তোমাদের টাকায় বিরিয়ানি নয়। আমাদের পছন্দ করা মেয়ে এমন গুণ তো হবেই বাবা। কি বলিস রাসেল? তাহলে তো বৌমা তো অনেক লক্ষ্মী মনে হচ্ছে। লক্ষ্মী কিনা তা জানি না, তবে আমি আমার যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করে ওকে দেখিয়ে দেবো এই রাসেল শুধু মা বাবার টাকায় চলতে শিখেনি, বরং নিজেও কিছু করতে পারে। এ রাসেল কথাটা বলেই সেখান থেকে রুমে চলে আসে। মনের মাঝে সারাক্ষণ মিহির বলা কথাগুলো রেডিওর মতো বাজতেছে। এদিকে রাসেলের বাবা, মিহি কিন্তু সত্যি একটা জিনিস। আমার এমন উগ্র ছেলেটাকে একটু হলেও ভালো করতে পেরেছে। দেখতে হবে না বৌমাটা কার, এখন শুধু দেখতে থাকো মিহি রাসেলের সাথে কি কি করে। আমরা মিহির সাথেই আছি। আপনারা এই দাবা খেলার কিছুই বুঝতেছেন না, তাই তো? তাহলে অপেক্ষা করে শুনতে থাকেন। এই কাহিনীটাও সম্পূর্ণ এই ডেটেও শুনতে পারবেন। এদিকে মায়ে শুয়ে শুয়ে একটা কথাই ভাবতেছে। আচ্ছা, আমি কি রাসেলকে একটু বেশি রাগিয়ে দিলাম না? ইস, ভাবতেই কতটা খুশি লাগছে আমি রাসেলের বউ। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা দিন। রাসেল এই অফিস থেকে ওই অফিসে একটা চাকরির জন্য ঘোরাঘুরি, একজোড়া জুতা ক্ষয় করেছে, তবুও একটা চাকরি জোগাড় করতে পারেনি। আজকেও একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে মিহি গ্রুপ অফ কোম্পানির ওয়েটিং রুমে। কিছু সময় পরেই পিউনের মাধ্যমে ডাক পড়ে যায় রাসেলের। রাসেল নিজেকে পরিপাটি করে রুমের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম, দয়া করে অনুমতি দিলে আমি কি ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্যই ভিতরে আসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। এ রাসেল চেয়ারটা টেনে বসে পড়ে। এদিকে মাসুদ সাহেবের পাশেই বসে আছে রাসেলের বয়সী একটা পরীর মতো মেয়ে। রাসেল বারবার তার চোখের দিকেই তাকাচ্ছে, কেননা মেয়েটা বোকা পড়েছে, চোখ ছাড়া কিছুই দেখার উপায় নেই। রাসেল কেন জানি মনে হচ্ছে ওই চোখ জোড়া ছিঁড়ছে না কারো। রাসেলের ঘোর কাটে মাসুদ সাহেবের ডাকে। মিস্টার রাসেল, আপনি আমাদের কোম্পানিতে চাকরি করতে কেন এসেছেন? আর আপনাকে আমাদের কোম্পানিতে রাখলে কি লাভ হবে সেটা একটু শুনি। স্যার, আমি এই কোম্পানির সব কিছু আগে থেকেই শুনেছি। এই কোম্পানির রেপুটেশন অনেক ভালো, আর একটা ভালো কোম্পানি একজন ভালো মানের এমপ্লয় খোঁজে। এই কোম্পানিতে চাকরি করার সব ফ্যাসিলিটি আমার মাঝে আছে। আপনি এই সুযোগ করে দিলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার কোম্পানিকে উন্নতির উচ্চতায় পৌঁছে দিতে। আপনার কথা আমার মন ছুঁয়ে ফেলছে। তবে মিস্টার রাসেল, আমি গোপন সূত্রে জেনেছি আপনি নাকি কোনো কাজ করেন না, সারাক্ষণ শুধু এখানে সেখানে আড্ডাবাজি করেই সময় পার করেন, আবার মেয়েদের বিরক্ত করতেও পিছুপা হন না। মাসুদ সাহেবের কথাটা যেন রাসেলকে ঘোরের মাঝে ফেলে। এদিকে পাশে বসে থাকা মেয়েটা বারবার মুখ টিকে যেন হেসেই চলেছে। যদিও হাসিটা বোঝা যাচ্ছে না, তবুও রাসেলের চোখে ফাঁকিও দিতে পারছে না, কেননা একজনের মুখের হাসি খুশি বোঝার জন্য মুখের দিকে না তাকিয়ে চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। স্যার, এই জিনিসটা তো আমার বায়োডাটাতে লেখা নাই, তাহলে আপনি এটা কীভাবে বলতে পারছেন আমি খারাপ ছেলের সর্দার? আমার কোম্পানিতে চাকরি করবে আর আমি এত বড় একটা কোম্পানির এমডি হয়ে সেই এমপ্লয়ের খোঁজ খবর নিব না? এটা কেমনে হয়? তবুও আপনাকে আমাদের পছন্দ হয়েছে। এখন আমি আপনাকে গুনে গুনে 3টা প্রশ্ন করব, ঠিক উত্তর দিতে পারলে আপনার চাকরিটা হবে। হুম, অবশ্যই, আমি প্রিপারেশন নিয়ে এসেছি, আপনি শুধু প্রশ্ন করতে শুরু করেন। আপনার প্রথম প্রশ্ন হলো, পড়ালেখা করার ওপরেই কেন আপনার চাকরি করার ইচ্ছা হলো, যেখানে আপনার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই জেনেছি? স্যার, আমি আগে বুঝতাম পরিবারের আর্থিক অবস্থা ভালো হলেই জীবনে সুখী হওয়া যায়, তবে আমার খুব কাছের কেউ সেই ধারণাটা ভুল প্রমাণ করেছে। তার কথার উপরেই আমি চাকরি করতে এক্সপায়ার হয়েছি। দ্যাটস গুড, ধন্যবাদ সেই কাছের মানুষটাকে যে আপনাকে ভালো উপদেশ দিয়েছে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি জীবনে কয়টা প্রেম করেছেন? মাসুদ সাহেবের এমন কথা শুনে রাসেলের তো মাথায় যেন গরম হইতেছে। নিজেকে যথেষ্ট কুল রেখে মনে মনে ভাবে আর তাদের উদ্দেশ্য করে বলে, চাকরি ইন্টারভিউ দিচ্ছি না বিয়ের খাতায় নাম লিখতেছি কিছুই তো বুঝতে পারতেছি না। স্যারের কথা শুনে মনে হচ্ছে চাকরি নয়, বরং আমার সাথে মেয়ে বিয়ে দেবে। স্যার আছে, সত্যি বলতে আমি একটা মেয়েকেই জীবনে ভালোবেসেছি, আর সবাই আমাকে ভালোবেসেছে সেই মানুষটা ছাড়া। ও আচ্ছা, তাহলে আপনি হাজারো মেয়ের রাতের ঘুম কেড়েছেন, আর একটা মেয়ে শুধু আপনার রাতের ঘুম কেড়েছে?
বিষয়টা কিন্তু খুবই জটিল। যাজ্ঞা, আপনার জন্য লাস্ট প্রশ্ন, বিয়ে করেছেন? উফ, এটা কি আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি নাকি শহীদ হতে এসেছি বুঝতেছি না। স্যার, আমি বিয়ে করেছি। রাসেলের মুখে বিয়ে করেছে কথাটা শুনেই মেয়েটার মুখ যেন আরও অনেকটাই খুশিতে ভরে ওঠে। এদিকে মাসুদ সাহেব আবারও বলে, আলহামদুলিল্লাহ, আপনি ফরজ কাজটা সেরে ফেলছেন। তবে কথা হলো, আপনি যখন বিবাহিত তখন এই সিভিতে বিবাহিত লেখা নাই কেন? আসলে স্যার, আমি বিয়ে করার আগেই সিভিটা বানানো, তাই এমনটা হয়েছে। তা আপনার সেই ভাগ্যবতী স্ত্রীর নামটা জানতে পারি কি, যদি আপনার কোনো অসুবিধা না থাকে? স্যার, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? আমি আমার বউয়ের নাম এখানে কেন বলবো, যে প্রায় অনেক কিছুই বলেছি। আচ্ছা, বলতে হবে না আপনাকে, আমরা চাকরিতে রাখছি, আপনি কাল থেকে জয়েন করবেন। রাসেল কথাটা শুনে এতটাই খুশি যেন ওর আকাশে চাঁদ নিজের হাতে পেয়েছে। আসলে আজকের বাজারে চাকরি পেলে এমন খুশি সবাই হয়। ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম মিস্টার রাসেল। এখন আপনি তাহলে আসতে পারেন। আর হ্যাঁ, আপনি চাকরির পাশাপাশি কলেজে গিয়েও হাফ টাইম ক্লাস করতে পারবেন। মানে হলো সকালে ক্লাস আর বিকালে অফিস। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেটা বলার ভাষা আমার জানা নেই, তবুও ধন্যবাদ স্যার। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে মিস্টার রাসেল, কালকে ঠিক সময়ে আসবেন, কেমন? ঠিক আছে স্যার। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে আসে। এদিকে মিস্টার মাসুদ সাহেব পাশে থাকা মেয়েটার উদ্দেশ্যে বলতেছে, কিরে মা, কেমন ইন্টারভিউ নিলাম? বাবা, ও বাহিরে থেকে যেমনটা দেখায় আসলে ভিতরে ঠিক তেমনটা না। ও অনেক ভালো। তোকে কত করে বললাম আমাদের এই বাড়িতে গিয়ে দেখ, আর খাবারের ব্যবস্থা আমি করে দিই, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনলি না। বাঙ্গা করে নুন মরিচ দিয়ে ভাত খেয়ে খুব ভালো লাগছে তোর, তাই না? তোমার মেয়ে লন্ডনের মাটিতেই প্রায় বেশিরভাগ সময় থেকেছে, খাবারের কোনো কমতি ছিল না। কিন্তু আমি পান্তা ভাতের সাথে মরিচ আর পেঁয়াজে কামড় দিয়ে খেয়ে যেই মজাটা পাইছি সেইটা কোনো খাবারেই পাই না। অট্টালিকায় থেকে বাইরে কোনো খবরই পাইনি। আর ভাঙা ঘরে বৃষ্টি দিনে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, আমার মনে থাকা সকল কষ্ট মুছে দেয়। কি যে ভালো লাগে বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়েছে, আর বুঝাতে হবে না। এখন তাহলে যা, কোনো সমস্যা হলে আমাকে বলিস। তোমাকে বলতে হবে না বাবা, তোমার মেয়েকে দেখে রাখার জন্য এখন তার মাথার উপরে স্বামী নামক ছায়াটা আছে। আমি তো সেটা জানি। আর শোন, তোর আম্মুর সাথে দেখা করে তারপরে যাইস, না হলে তোর আম্মু আমাকে মেরে ফেলবে। এমনিতে তোর আম্মু তোর উপরে অনেক রেগে আছে। ঠিক আছে বাবা, আমি অন্য এক সময় এসে বাড়ি থেকে ঘুরে যাবনি, কেমন? মিহি ওর বাবা থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আপনাদের মনে অবশ্যই ছোট ছোট প্রশ্ন তৈরি হচ্ছে যে মেয়ে এত বড় লোকের মেয়ে হয়ে গরিবের ছদ্মবেশ খ্যাত সেজে কেন আছে, আর নিজেকে এতিম কেন বলে রাসেল কাছে, তাই না? তাহলে সেই সব জানতে হলে অবশ্যই গল্পের সাথে থাকতে হবে। মিহি তাড়াতাড়ি বাসায় চলে আসে। এদিকে রাসেল বাড়িতে এসেই, আম্মু, আম্মু, আমার চাকরি হয়েছে। আমি আজকে অনেক অনেক খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবারে, এই খবরটা তো আমি তোর আগে থেকেই জানি, তুই শুধু জানিস না তাই নাকি? এই তো অনেক ভালো একটা খবর, দোয়া করি অনেক বড় হ বাবা। রাসেল ওর মায়ের সাথে আরও কিছু কথা বলে সেখান থেকে সোজা রুমে চলে আসে। আর এদিকে মিসেস ফরিদা চৌধুরী বসে বসে ভাবতেছে, মিহিমা, তোর জন্য হয়তো আজকে আমার ছেলেটাকে এমন ভালো পথে দেখতে পারছি। আসলে তুই আমাদের জীবনে লক্ষ্মী হয়ে এসেছিস। এদিকে মিহির বাবা আর রাসেলের বাবা বসে কথা বলতেছে আজকের ঘটনাটা নিয়ে। মাথুর সাহেবের মুখে এমন কাণ্ড শুনে রাসেলের বাবা হাসতে হাসতেই যেন শেষ। এদিকে পরের দিন সকালে রাসেল কলেজে এসে দেখে ওর বন্ধুরা কিছু মেয়ে ও ছেলেকে র্যালিং করতেছে কান ধরিয়ে রেখে, যেটা দেখে রাসেল ওদের কাছে গিয়ে বলে, এই তোমরা সবাই এখান থেকে চলে যাও। আর রাফি, আজকের পর থেকে এই কলেজে কোনো প্রকার র্যাগিং হবে না। রাসেলের কথা শুনে রাফি তো মনে হয় আকাশ থেকে পড়লো এমন অবস্থা। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে বন্ধু, একদিনে এমন পরিবর্তন তোর মাঝে কিভাবে আসলো? এখন তো দেখছি আমাকেও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে হবে। দেখ, আমি আগেও যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি। আর তোদের তো একটা কথা বলাই হয়নি, আমি একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। কি বলিস? তোর বাবার অফিসেই অন্যরা চাকরি করে আর তুই করবি অন্যদের কোম্পানিতে চাকরি? এটা মামা আমি কিছুতেই মানতে পারতেছি না।
তুই না মানলেও আমার করার কিছু নেই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবা মায়ের টাকায় দাপট দেখাতে না বুঝলি? তোরাও সঠিক পথে ফিরে আয়। এদিকে দূর থেকে দাঁড়িয়ে রাসেলের এমন কাণ্ড দেখছিল মিহি, আর নিজের অজান্তেই যেন মিটে মিটে হাসতেছে। মিহি যেন খুব করে ভালো লাগছে, তবু মনের কোণে ভালো লাগাটাকে লুকিয়ে রেখে রাগী ভাবটাকে সামনে এনে রাগে যেন রাসেলের বুঝতে না পারে। রাসেল মিহিকে দেখেই মিহির কাছে আসে। এই তোর কলেজে আসতে এত সময় লাগলো কেন? বাসায় এত সময় কি করিস? আমার যা মন চায় সেটাই আমি বাসায় বসে থেকে করব। সেইটার কৈফিয়ত তোমাকে দিতে যাব কেন? দেখ চার চোখে, আমাকে আগের রূপে ফিরে যাবার জন্য রাগ তুলিস না, বলে দিলাম। বারে, তুমি বাঘ নাকি ভালুক যে আমি তোমার এমন হুঙ্কার শুনে ভয় পাবো? শোনো, আমার সাথে একদম গলাবাজি করতে আসবে না, এই আমি বলে দিলাম। মিহি কোনো কিছুকেই পরোয়া করে না। হয়েছে, আর নাটক করতে হবে না। এখন বল, সকালে খেয়েছিস তুই? আমি খাই বা না খাই সেটা জানা তোমার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, বুঝেছো? মিহির এমন রাগী কথাগুলো শুনে রাসেলের যেন মাথায় আগুন ধরে যায়। রাসেল খপ করে মিহিকে টান দিয়ে ওর কাছে এনে। তুই খুব ভালো করেই জানিস তোর খোঁজ খবর নেওয়াটা আমার দায়িত্ব, আর তোকে ছাড়া আমার যে জীবন চলে না সেটাও তুই খুব ভালো করেই জানিস। তাই আমাকে এইভাবে রাগাস না। এখানে খাবার আছে, খেয়ে নে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাসেল কথাটা বলেই মিহির ব্যাগ থেকে একটা খাবারের বাটি বের করে নিয়ে হনহন করে চলে যায়। এদিকে সবাই মিহির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। মিহি খাবারের বাটিটা নিয়ে একটু ফাঁকে এসে মনে মনে বলে, বউ ছাড়া ঠিকই একটা মতো থাকতে পারে না, আবার সব সময় রাখতে গিয়ে শুধু বকা দিবে। ফাজিল একটা। মুখে বলে আমাকে ভালোবাসে না, অথচ সব সময় এমন কেয়ার করে। পাগল একটা। রাসেল, তোমাকে ভালো করার জন্যই দায়িত্ব নিচ্ছি। আমি জানি তোমাকে আমার মনের মতো করে নিতে আমি অবশ্যই সফল হব। মিহি উপরের কথাগুলো ভাবছে আর ক্যান্টিনে গিয়ে রাসেলের দেওয়া খাবারটা খেয়ে নেয়। স্বামীর ভালোবাসা ভরে থাকা খাবারটা যেন মিহিকে অনেকটাই তৃপ্তি দেয়। মিহি খুশি মনে ক্লাসে চলে আসে, আর ক্লাসে এসেই দেখে রাসেলের পাশে মেঝেতে কোনো ফাঁকা সিট নাই। মিহি একটা বিরক্ত আর মন ভরা খুশি নিয়ে বসে। এদিকে রাসেল মনে মনে ভাবে, চার চোখি, সব সিট তো আমি বুকিং করে দিছি, তুমি এখানে ছাড়া কোথাও বসতে পারবে না। বজ্জাতের হাড্ডি একটা। আবার মনে মনেও হাসে। নিশ্চয়ই কোনো না কোনো ফোন দিয়ে বের করেছে, আমি শিওর। রাসেল, তোমাকে তো আমি তেলাপোকার জুস খাওয়াবই, দেখে নিও। এভাবে ক্লাস শেষ করে রাসেল বাইরে এসে মিহির জন্য দাঁড়িয়ে থাকে। মিহি অনেকটা সময় পরে আসে। এত সময় লাগলো কেন তোর আসতে? তুই জানিস না আমি সেই কত সময় ধরে অপেক্ষা করতেছি? তোমাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছে কে? আমি তো দাঁড়িয়ে থাকতে বলিনি। আমার যখন ইচ্ছা হবে তখন আসবো যাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা হয়তো আমি কালেমা পড়ে তোকে বিয়ে করার আগ মুহূর্তে ছিল, এখন তো সবকিছুই আমার অধীনে হয়ে গেছে। সো বেশি কথা না বলে চল আমার সাথে। কোথায় যাব? জাহান নামের চৌরাস্তায়। যাব না আমি, ওখানে অনেক কষ্ট, আমি হুজুরদের মুখে শুনেছি। মিহির এমন কথা শুনে রাসেলের মুখটা যেন রাগে লাল হয়ে ওঠে। এদিকে মিহির তো যেন প্রাণ খুলে হাসতে ইচ্ছে করতেছে, কিন্তু হাসতে পারে না। তোরে তো এই আমি বলেছি না আমার সাথে যেতে। সো কোনো কথা না বলে তোর বাসায় চল, আমার খুব ক্ষুধা লেগেছে। তোমার ক্ষুধা লেগেছে তো বাসায় যাও, আমার বাসায় কেন? আর আমি তোমাকে নিয়ে যাবই বা কেন? বুঝেছি, বাংলা কথায় তোর কাজ হবে না। এখন কানে কুনি 2-4টা দিলে সব ঠিক হয়ে যাবে। না, ফাসিল প্যাটা, খালি বকা দেয়, খালি বকা দেয়। যাচ্ছি তো, চলো। রাসেল হাসতে হাসতে মিহিকে নিয়ে মিহির ভাঙা বাসায় চলে আসে। মেয়ে ঘরের ভেতরে গিয়ে বলে, হাউস মিটছে তো নাকি আমার এই ভাঙা ঘরে এসে? কত করে বললাম আমার ঘরে বসার মতো জায়গা আর খেতে দেওয়ার মতো কিছুই নেই। চুপচাপ এখন লক্ষ্মী বউয়ের মতো আমার সেবা কর, বুঝলি? তাহলে তোর পূর্ণতা বাড়বে। তোমাকে সেবা করতে আমার বয়ে গেছে। এখন তুমি চলে যাও, আমার বাসায় তোমাকে থাকতে হবে না। না রে, একটু ঘুমাই, তুই বরং রান্না কর, আমি আজকে তোর সাথে নুন মরিচ দিয়ে পেট পুড়ে ভাত খাবো। তুমি তো নাছর বান্দা, আমার কোনো কথাই শুনবে না। আচ্ছা তুমি ঘুমাও, আমি রান্না করতেছি। এই তো আমার লক্ষ্মী বউ। মিহি কিছু না বলেই ভাত রান্না করতে চলে যায়। মেয়ের খুব করে ইচ্ছে করতেছে রাসেলকে নিজের হাতে ভালো মন্দ কিছু খাওয়াতে, কিন্তু এই পরিবেশে সেটা সম্ভব নয়। এদিকে রাসেল চোখ বন্ধ করতে ঘুমের করে হারিয়ে যায়।
অনেকটা সময় পরে মিহির রান্না হয়ে গেলে রাসেলকে ডাকতে আসে। ইস, বাচ্চাটা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। কে বলবে এই মানুষের মাঝে এত রাগ? দেখেই মনে হচ্ছে হাতরে হাতরে ভরিয়ে দিই। আহ স্বামী গো, আমার পুরাই যেন কিউটের ডিব্বা। এই ওঠো, আমার রান্না হয়ে গেছে। মিহির ডাক যেন রাসেলের কানে পৌঁছায়নি, সেই জন্যই মিহি আবার ডাকতে গিয়ে রাসেলের শরীরে একটু ঝাঁকি দেয়, আর রাসেল মিহির হাতটা জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে মিহি রাসেলের বুকে উপরে পড়ে যায়। রাসেলের কোনো হুঁশ নেই, কিন্তু মিহির শরীরে যেন রাসেলের এমনই স্পর্শ পেয়ে অজানা এক শিহরণ বয়ে যাচ্ছে। ফাজিল একটা, জাগ্রত থাকতে রাগ দেখিয়ে জ্বালাতন করবে, আর ঘুমের মাঝে রোমান্টিক অত্যাচার করবে। মিহি রাসেলের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে নিজেকে রাসেলের বাহুডোরে থেকে সরিয়ে নিয়ে রাসেলকে ডাকতেই রাসেল উঠে পড়ে। রাসেল চোখ মুছতে মুছতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। শোনাবো, কি রান্না করছো শুনি? এই তো আলু ভর্তার সাথে কাঁচা মরিচ, এইগুলা ছাড়া কিছুই নেই আমার ঘরে রান্না করার মতো। রাসেল আর কিছু না বলে খেতে বসে। মিহিও রাসেলের প্লেটে খাবার দিয়ে নিজেও খেতে বসে। রাসেল কাঁচা মরিচে কামড় দিতেই যেন চোখের কোণে জল এসে যায়। এদিকে মিহি রাসেলের এমন অবস্থা বুঝতে পারে, তবুও কিছু বলে না। রাসেল খাচ্ছে আর চোখ থেকে জল জল করে পানি পড়তেছে। তুমি এত কষ্ট করে এইগুলো খাও, আমি তোমার স্বামী হয়ে রোজ ভালো মন্দ খাই, তোমার খুব কষ্ট হয় তাই না? না, কষ্ট হবে কেন? আমার তো খেয়ে অভ্যাস হয়ে গেছে। তুমি আজকে নতুন খেয়েছো তাই এমন। আর আমার কষ্ট হলেই বা কার কি আসে যায়? আমাকে দেখার মতো কেউ কি আছে? মরি বাঁচি, আমাকে দেখার কেউ নেই। মিহির এমন কথাটা শুনে রাসেল ওটি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে মিহি বসে বসে ভাবে, ইস, পাগলটা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কোনোদিন এমন খাবার খাইনি, তার উপর ঝালটা একটু বেশিই দিয়েছি আমি ইচ্ছে করে। তোর কি যে করি না আমি, শুধু শুধু পাগলটাকে কষ্ট দিলাম। এদিকে রাসেল অভিমান ভরা মনটা নিয়ে অফিসে চলে আসে, নিজের স্কলারশিপের টাকা কেনা বাইকটা নিয়ে। এদিকে এসে মাথুর সাহেবের রুমের সামনে এসে, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্যই ভিতরে আসেন। ধন্যবাদ স্যার। আর যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি একটা কেন, হাজারটা কথা বললেও আমি শুনতে রাজি আছি। আমি তো আপনার ছেলের বয়সী, তাই আমাকে যদি আপনি করে না বলে তুমি বা তুই করে বলতেন খুব খুশি হতাম। রাসেলের কথা শুনে মিস্টার মাথুর সাহেব মনে মনে ভাবে আর বলে, আরে গাধা, বাবার বয়সী কি? আমি তো তোমার বাবাই, শুধু তুমি জানো না ঘটনাটা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই বলবো, কেমন? শুনে অনেক খুশি হলাম স্যার। আর আমার কাজটা বুঝিয়ে দিন। অবশ্যই। তুমি একটু বসো, আমি এক্ষুনি ম্যানেজারকে বলে তোমাকে কাজ দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। মাথুর সাহেব উপরের কথাটা বলেই ফোন করে পাশের রুম থেকে মিস্টার রফিক সাহেবকে ডেকে পাঠান। রফিক সাহেব, একটু আমার কেবিনে তাড়াতাড়ি আসেন তো। জি স্যার, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আসেন। রাসেল রফিক সাহেব এক্ষুনি চলে আসবেন। রফিক সাহেব দরজার কাছে এসে ভিতরে আসার জন্য মিস্টার মাথুর সাহেবকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমি কি ভেতরে আসতে পারি? ঠিক আছে, আসেন। ধন্যবাদ স্যার। তা আপনাকে এখানে কেন ডেকেছেন জানতে পারি? ওনার নাম রাসেল, আজ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করবে। আপনি ওকে কাজ বুঝিয়ে দিন, আর দেখবেন ওর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে স্যার, আমি এখনই সব কিছু বুঝিয়ে দিচ্ছি। সাথে নিয়ে রাসেল সাহেব আমার সাথে আসেন। তারপর রাসেল রফিক সাহেবের সাথে চলে আসে। রফিক সাহেব ও রাসেলকে ওর ডেস্ক দেখিয়ে বলে, রাসেল সাহেব, এটা আপনার ডেস্ক। আজ থেকে আপনি এখানেই কাজ করবেন, আর এই কাজগুলো এভাবে এভাবে করবেন। যেটা না বুঝবেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো, কেমন? ঠিক আছে স্যার, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। ঠিক আছে, এভাবেই আমাকে পাশে পাবেন। এখন তাহলে আসি, কেমন? কথাগুলো বলে রফিক সাহেব চলে যায় তার কেবিনে। এদিকে রাসেল ওর কেবিনটা নিজের মতো করে গুছিয়ে রফিক সাহেবের দেখানো কাজগুলো করতে থাকে। রাসেলের কাজগুলো করতে কোনো অসুবিধা হলো না, কারণ আগে থেকেই জানা থাকার কারণে। এদিকে মেয়ে ফোন করে ওর বাবাকে, মামুনি, কেমন আছিস? এই তো বাবা, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তা এমন সময় ফোন দিলি যে? আসলে বাবা, তুমি তো জানোই পাগলটার সাথে সামনাসামনি শুধু রাগ দেখাই, কিন্তু পাগলটা দূরে গেলে
একটু ভালো লাগে না, তাই দেখলাম তোমার থেকে ফাজিলটা একটু খবর নেই। ওরে বাবা, মা আমার দেখছি স্বামীভক্ত হয়ে গেছিস। তাহলে ওকে কাছ থেকে দেখে রাখার জন্য অফিসে এসে বসতেও তো পারিস। না বাবা, তাহলে ও কোনো না কোনোভাবে আমার পরিচয় জেনে যাবে, তখন আর আমি শাশুড়ি মাকে দেওয়া কথা পূরণ করতে পারবো না। তুমি শুধু ওকে একটু কষ্ট কম দিও, তাহলেই হবে। এমনিতেই জামাই আমার কাজ করেনি, শুধু গুন্ডামি করেই দিন পার করছে। শুনতে ভালোই লাগে, মেয়ের জামাই পাইছি গুন্ডা। বাবা, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। আমার স্বামীকে শুধু আমি গুন্ডা ফাজিল যা খুশি বলুম, তোমরা বলবে না। আচ্ছা মা, ঠিক আছে, এখন তাহলে রাখি, ভালো থাকিস। রাসেল খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। ওকে বাবা, বাই, ভালো থেকো। মিহি কলটা কেটে দিয়ে ওর শ্বশুর শাশুড়ির সাথে মন খুলে কথা বলে। এদিকে রাসেল সন্ধ্যার দিকে অফিস শেষ করে বাসায় চলে আসে। রাতের খাবার করে বিছানায় গায়ে এলিয়ে দিতে মিহির কথা মনে পড়ে। ইস, বাড়িটা রাতে খেলো নাকি কিছুই তো জানতে পারলাম না। ওর কাছে তো কোনো ফোন নাই, তাহলে জানতে পারবো কিভাবে? না, চশমিশটাকে একটা ফোন কিনে দিতে হবে, যেন সকল বিপদের কথা আমাকে জানাতে পারে। রাসেল উপরের কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ফজরের নামাজ পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে এসে বই নিয়ে বসে, কিন্তু মেহিকে না দেখে ভালোই লাগছে না রাসেলের। তাই রাসেল তাড়াতাড়ি নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ে এমন সময়। রাসেল, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস শুনি? আর তোর ক্লাসে তো অনেক দেরি আছে, তাই না? আসলে আম্মু, কিভাবে যে বলি, না থাক, তোমার শুনতে হবে না, কেমন? তোকে বলতে হবে না, আমি এমনিতেই বুঝে গিয়েছি। বৌমার চাঁদ মুখটা না দেখে তোর একটুও ভালো লাগছে না। আম্মু, তুমি আমার মনের কথাটা কিভাবে বুঝলে শুনি? আমি তো এখনো তোমাকে কিছুই বলি নাই। বাবারে, আমি তোর মা, আর মায়ের এমনই হয়, সন্তানের সব কিছু আগে থেকে আন্দাজ করতে পারে। এখন বৌমার কাছে যখন যাচ্ছিস, তখন একটু এই খাবারগুলো নিয়ে যা, কেমন? বৌমা কি খায় কি না খায় কে জানে। দাও তাহলে, তোমার বৌমা অনেক খুশি হবে নি। ওর তো আবার কলেজ যেতে হবে, তাই তাড়াতাড়ি দাও। রাসেলের কথার জবাবে যেই না ফরিদা চৌধুরী কিছু বলতে যাবে, তখনই রাসেলের বাবা মিস্টার নূর হোসেন সাহেব বলে ওঠে। আব্বাজান, এতই যখন আমার মিষ্টি বৌমাকে মিস করতেছিস, তাহলে দূরে না রেখে বাসা নিয়ে আসলেই তুই পারিস। হুম, এমন তো নয় যে আমরা তোর পছন্দকে মেনে নিব না। হুম। হ্যাঁ রাসেল, তোর বাবা তো ঠিকই কথা বলতাছে। তুই বরং আমার বৌমাকে বাসায় নিয়ে আয়, তাহলে আমি সারাক্ষণ ওর সাথে কথা বলে সময় কাটাতে পারবো। এমনিতেই আমার বাসায় আর একা একা ভালো লাগে না। আসলে প্রসঙ্গ সেইটা না, তোমরা যেভাবে বলছো সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না শুনি? আমাদের কি কোনো কিছুর কমতি আছে নাকি যে বৌমাকে খাওয়াতে পড়াতে পারবো না? বাবা, আমাদের হয়তো আল্লাহর রহমতে কোনো কিছুর কমতি নেই, কিন্তু আমার তো আর কিছু নাই, তাই না? আর তোমার বৌমা কড়া গলায় বলে দিছে আমার ইনকামের টাকা দিয়ে সে নুন ভাত খেয়েও সুখে থাকবে, কিন্তু তোমাদের টাকায় বিরিয়ানি খেয়ে আরামাইশ করবে না। কথা শুনি বোঝা শেষ। তোর পছন্দ একদম পারফেক্ট। আমার বৌমা একদম লক্ষ্মী একটা মেয়ে। তা না হলে শ্বশুরের এত কিছু থাকা সত্ত্বেও এমন কথা কেন বলবে? আচ্ছা বাবা, তুই তাহলে এখন তাড়াতাড়ি খাবার নিয়ে যা, কেমন? ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম, ভাই সাবধানে থেকো তোমরা কিন্তু। তুইও সাবধানে যাস আর সাবধানে থাকিস, কেমন? আর বৌমার কাছে আমাদের সালাম পৌঁছা দিস কিন্তু। এভাবেই কথা বলে রাসেল খাবারের বক্সটা নিয়ে বাইকে চেপে মিহির ঠিকানায় রওনা হয়। কিছু সময় পরে মিহির বাসার সামনে এসে পড়ে। রাসেল বাইকটাকে এক সাইডে পার্ক করে মিহিকে ডাকতে থাকে। এই মিহি, মিহি কোথায় তুমি? এই দেখো তোমার স্বামী এসেছে, একদম সকাল সকাল। এদিকে মিহি মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু একটা করতেছিল। রাসেলের ডাক শুনে মনে মনে বলে, আইছে আমার ফাজিল জামাইটা। ইস, সকাল সকাল চলে আইছে, মনে হয় বউয়ের চাঁদ মুখ না দেখে রাতে ঘুমোতেই পারি নাই। বেচারা, কত কষ্ট। সোনা, একটু কষ্ট করো, তাহলেই সুখ পাবা। হ্যাঁ বলো। ওই, তোমার এত সময় লাগে আমার কথার জবাব দিতে? তুমি জানো আমি ডাকতে ডাকতে গলা বসিয়ে ফেলেছি প্রায়। আহারে, এমন করে ডাকতে কে বলেছে তোমাকে? আমি কি বলেছি নাকি?
তুমি এত সকাল সকাল আমার বাসায় এসে এভাবে চিল্লানি দিয়ে আমাকে ডাকো? আরে দূর, কি সব বলো, আগে আমাকে ঘরের ভেতরে যেতে দাও। আর এই দেখো, তোমার শাশুড়ি তোমার জন্য খাবার পাঠিয়েছে, বলেছে তুমি যেন খেয়ে নাও। যাক, জামাই আমার একটু একটু করে হলেও আমার কথা চিন্তা করতেছে, এটাই অনেক। দেখছেন আপনারা, ফাজিলটা আমাকে সামনাসামনি দেখতেই পারে না, সব সময় ঝাড়ির উপর রাখে, আবার গোপনে গোপনে কত ভালোবাসে। কিন্তু আমি তো তাদের টাকার কোনো খাবার খাবো না। তোমাকে তাদের টাকায় কিছুই খেতে হবে না, আমি একটা চাকরি পাইছি, সেটার টাকা দিয়ে আমাদের হয়ে যাবে। এখন এই খাবারটা তোমার শাশুড়ি ভালোবেসে দিয়েছে, তাই তুমি খেয়ে নাও। কেননা না খেলে আমার বাবা মাকে তোমার অসম্মান করা হবে, আমি তো এটা চাই না শোনা। এদিকে রাসেলের এমন কথা শুনে মিহি বুঝতে পারে রাসেল একদম ঠিক কথা বলেছে। তাই খাবারের বাটিটা রাসেলের হাত থেকে নিয়ে 2টা প্লেটে বেড়ে নেয়। এই নাও, এটা তুমি খাও, আর আমি এটা খাচ্ছি, কেমন? যদিও আমি খেয়ে এসেছি, এখন খাবার কোনো ইচ্ছেই আমার নেই, তবে তুমি যদি নিজের হাতে আমাকে খাইয়ে দাও তাহলে আমি খেতে পারি। পেটের কোনায় খাবার রাখার বিন্দু পরিমাণ জায়গা না থাকা সত্ত্বেও তোমার আদর পেয়ে জায়গা হয়ে যাবে। ইস, শখ কত, টং দেখে পাচ্ছি না, খেতেই বলে কে, আবার আইছে খাইয়ে দিতে হবে। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। তোমার ইচ্ছে হলে খাও, না হলে বসে থাকো। মিহির কথা শুনে রাসেল অনেকটাই মন খারাপ করে। এদিকে মিহির রাসেলের এমন কাহিনী দেখে মনে মনে হাসছে আর 2টা প্লেটে খাবার এক জায়গায় করে খাবারের লোকমা করে রাসেলের মুখের সামনে ধরে বলে, এই যে মিস্টার ফাজিল, খাবারটা মুখে নিয়ে আমাকে উদ্ধার করুন, না হয় আমার হাতে ব্যথা হয়ে যাবে। মিহি কথাটা বলতে দেরি, কিন্তু রাসেল মিহির হাত থেকে খাবারটা মুখে নিতে দেরি করে নেয়। রাসেলের এমন কাণ্ড দেখে মিহি তো অবাক, আর অবাক হবেই না কেন, রাসেল এত সুন্দর করে মিহির হাতের খাবার কাছে যেন মিহির ভালোবাসাও মুগ্ধ হয়েছে। জানো, আমার মা আমাকে রোজ নিজের হাতে খাইয়ে দিত, আমি খুব এনজয় করে খেতাম। এখন তোমার হাতে খাবার খেয়ে আমি ঠিক মায়ের হাতের স্বাদ পাচ্ছি। হয়েছে, আর পাম দিতে হবে না। পাবলিক জানে বাঙালি ফ্রিতে কিছু পেতে নিলেই আমার পাম দিতে শুরু করে। মোটেও না, আমি যা বলেছি সবটাই আমার মন থেকেই বলেছি। তুমি জানো, তোমাকে পেয়ে আমার মাঝে থাকা আগে সেই স্বভাবটা কোথায় যেন হারিয়ে গেছে। ভাবতেই অবাক লাগে, একটা সময় যেই ছেলেটা একে অন্যের সাথে লেগেই থাকতো, কোনো কাজ কাম করতো না, আজ সেই ছেলেটা অন্যের অফিসে চাকরি করে আর অন্যায় দেখলেই প্রতিবাদ করতে ঝাঁপিয়ে পড়ে। আরে পাগলু, আমি তো এটাই চাই। আরো দেখবে সামনে তোমার সাথে কি কি ঘটে, যেটা তুমি কখনো আন্দাজ করতেই পারবে না। হয়েছে, এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে শেষ করো। খাচ্ছি তো, এই দেখো মুখ ভর্তি হয়ে আছে। না চাবিয়ে মুখের ভিতরে নিয়ে থাকতে তো এমনটা হবেই, পাগল একটা। রাসেল মিহির হাসির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এবার দুজনে অনেক কথা বলতে বলতেই খাবার পর্ব শেষ করে রাসেল মিহি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিহি, তুমি বাইকে উঠছো না কেন? না, আমি হেঁটে হেঁটেই যাব। সবাই কি বলবে তোমার বাইকে উঠে গেলে? আমার মতো একটা খ্যাত মেয়ে তোমার পিছনে বাইকে বসেছি। তুমি আমার বুকের বাম পাশের পুরোটা জুড়ে আসো, সেখানে সমস্যা হচ্ছে না, আর বাইকে বসলে লোকের কথা সমস্যা হবে, তাই না? এখন কথা না বলে উঠে বসো। মিহি আর কোনো কথা না বলেই রাসেলের পেছনে বসে, রাসেলের কাঁধে হাত রাখে। রাসেল একটু দুষ্টুমি করার জন্যই বাইকটা হালকা সামনে নিয়েই খেঁচে ব্রেক মারে। সাথে সাথেই মিহি রাসেলের উপরে পড়ে। রাসেলের মন কাণ্ড দেখে মিহি ভালোই মজা নিয়েছে, কিন্তু রাসেলকে বসতে না দেওয়ার জন্য রাগে কণ্ঠে বলে, দেখো, এমন করলে কিন্তু আমি নেমে যাব। সবাই কি বলবে আমার বর একটা লুইচ্চা, বাইক চালানোর সময়ও রোমান্টিক হয়ে লুইচ্চামি করে। বউয়ের সাথে রোম্যান্স করতে হলে এমন একটু দুষ্টুমি তো করতেই হবে, তাই না সোনা? হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না, চুপচাপ সুন্দর করে বাইক চালিয়ে কলেজে চলো। রাসেল আর কোনো কথা না বলে কলেজে চলে আসে মিহিকে নিয়ে। রাসেলের পেছনে মিহিকে দেখে সবাই তো ভূত দেখার মতো অবাক হয়ে তাকিয়েছে। ওর বন্ধুরা যে অবাক হয়নি সেটা কিন্তু না, ওরা তো অবাক হয়েই চাতক পাখির মতো তাকিয়েছে। এমন তাকানো দেখে মিহির একটু না প্রায় অনেকটাই লজ্জা পড়ে যায়। এদিকে রাইসা কোথা থেকে দৌড়ে এসে মিহিকে ধাক্কা দিয়ে বলে, ওই শাকচুন্নি, তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের বাইকের পিছনে বসে এমন রোম্যান্স করতে করতে কলেজে আসার?
রাইসা এমন দৌড়ে এসে মেহির চুলের মুঠিদের উপরের কথাগুলো বলে। মেহি তো রাগে মনে হয় শেষ। এদিকে কলেজে সবাই তাকিয়ে আছে, আর রাসেল তো অবাক হয়েই আছে, কি করবে কিছুই যেন বুঝতে পারছে না। আপনার বয়ফ্রেন্ডকে আপনার আঁচলে নিয়ে ধরে রাখতে পারে না, এখন আইছেন বড় বড় কথা বলতে। সে আমার কাছে আসে কেন? এই শোন, তুই কোনো কথা বলবি না, আর ওর ধারে কাছেও যেন না দেখি তোকে, বুঝেছিস? যদি দেখি না তোর খবর আছে। দেখেন, আপনাদের ক্ষমতা আছে বলেই এমন ব্যবহার করতে পারে না। আমি তো তার কাছে যাই না, সে নিজেই আমার কাছে আসে। আপনি তাকে আপনার প্রেমের জালে আটকে রাখেন, তাহলেই আর আসবে না। মিহির এমন কথা শুনে রাইসা ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয়, আর চিৎকার করে বলতে থাকে মিহিকে, এই শোন, আমার বয়ফ্রেন্ডের না টাকা আছে, অনেক টাকা। তাই ও চাইলে তোর মতো বাজারের মেয়ের সাথে যা খুশি করতে পারে। সেটা তুই বলার কে? হ্যাঁ, আসিস তো অন্যের সাথে নষ্টামি করতে। রাইসা থাপড় খেয়ে মিহির চোখ দিয়ে যেন পানি চলে আসে। আসলে থাপড়ের আঘাতের থেকেও বেশি কষ্ট পেয়েছে বাজারের মেয়ে বলাতে। রাসেল কথাটা শোনা মাত্রই হাজার বলতেছে থাপড় বসিয়ে দেয় রাইসেল গালে। রাইসা থাপড় খেয়ে যেন অবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে থাকে রাসেলের দিকে। তুমি এই বাজারের নষ্টা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললে? রাসেল আবারও রাইসার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে চিল্লান দিয়ে বলতে থাকে, যেটা শুনে উপস্থিত সবাই অবাক। তোর সাহস কি করে হয় ওকে বাজারের মেয়ে বলার? তুই জানিস এই চশমিশ কে? জানি তো, ও একটা বাজারের মেয়ে, কলেজে আসে নষ্টামি করতে। আর একবার ওকে বাজারের মেয়ে বললে তোর জিভ আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। তুই জানিস বিয়ে আমার বিয়ে করা বউ, তাহলে বউ জামাইয়ের পেছনে চড়ে আসবে না তো তোর মতো বাজে মেয়ে আসবে নাকি? কি? ও তোমার বউ? তুমি কবে বিয়ে করলে? আমি তো একটুও জানি না। আর তোমার রুচি এতটা নীচ কিভাবে হলো যে ওর মতো একটা খ্যাত মেয়েকে বিয়ে করেছো? চুপ, একটা কথাও বলবি না, আর কান খুলে শুনে রাখ। তোকে যদি মিহির আশেপাশেও দেখি তাহলে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরে দেবো। এই মিহি, বাইকে ওঠো, আজকে আর ক্লাস করতে হবে না। কিছু সময় চলে যাবার পরে মিহি বাইকে ওঠে না, কেননা মিহি এক প্রকার যেন ধ্যানের মাঝেই আছে। তাই রাসেল আবারও জোরে বলে, মিহি, তোমাকে কিন্তু আমি বাইকের পেছনে বসতে বলেছি। এবার মিহি অনেকটা ভয় পেয়ে রাসেলের পেছনে উঠে তাড়াতাড়ি বসে পড়ে, কেননা রাসেলের চোখ থেকে রাগে আগুন বেরোচ্ছে। মিহি তো রাসেলের এমন চেহারা দেখে ভয় শেষ, এই যেন লবণ মরিচ ছাড়াই গিলে খাবে। এদিকে রাইসা যেন ঘোরের মাঝে আছে। মিহি রাসেলের বিয়ে করা বউ কথাটা মানতেই পারছে না সে। এদিকে মিহি তো মনে হয় সেই খুশি, রাসেলের অপমান সহ্য না করে কড়া জবাব দিছে রাইসাকে। আচ্ছা, তুমি তো আমাকে তোমার বউ বলে মানো না, তাহলে সবার সামনে আমাকে বউ বলে পরিচয় দিলে কেন? এখন সবাই তো তোমার রুচি নিয়ে কথা তুলবে। একদম কথা বলবে না তুমি। আমি তোমাকে বউ হিসেবে দেখতে না পারলেও এটা তো মিথ্যা না যে তুমি আমার বিয়ে করা বউ না। তোমাকে অপমান করলে সবার আগে কষ্টটা আমার কলিজায় আগে এসে লাগে। হয়েছে, আর বলতে হবে না। সামনাসামনি তো আমাকে দেখতেই পারো না, আবার মনে মনে এত ভালোবাসা। মনে হয় তোমার লুকোচুরি আমি বুঝি না। চুপ থাকো, তোমার কথা আমার শুনতে ইচ্ছা হচ্ছে না, কেমন যেন লাগছে। রাসেলের এমন কথা শুনে মিহি মনে মনে হাসে আর ভাবতে থাকে, আমি এক মুহূর্ত কথা না বলেই পাগল হয়ে যায় উনি, আর এখন বলতেছে চুপ করে থাকতে। ওর মনে কি চলে আমি কিছুই বুঝি না। এভাবে ভাবনা চিন্তার মাঝে দিয়ে পাড়িয়ে যায় অনেকগুলো দিন। এখন রাসেল ভালোই স্যালারি পায়, যেটা দিয়ে দুজনের সংসার চালাতে হিমশিম খেতে হয় না। রাসেল একটা ভালো বাসা ভাড়া করে মিহিকে দিয়েছে যেন মিহির কষ্ট না হয়। একদিন মিহি ওর বাড়িতে যায়, বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পায় ওর বাবা মা সোফায় বসে কিছু একটা করতেছে। বাবা মা, তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু তোর মা একদম ভালো নেই। এই যে দেখ, মুখ ঘুরিয়ে রেখেছে, তোর সাথে কথাই বলবে না একদম। মা আমার সাথে কথা না বলে থাকতেই পারে না, এটা আমি জানি। মা, খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। কতদিন হলো ভালো মন্দ খাই না। খাবার টেবিলে বাড়া আছে, গিয়ে খেয়ে নে। আমার সাথে কোনো কথাই বলবি না, তোর সাথে আমি কথা বলবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। থাকো তুমি তোমার রাগ নিয়ে। এই, কোথায় যাচ্ছিস তুই? আয়, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি।
না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছিস, আর কালো রং মেখে নূরের মতো চেহারার উজ্জ্বলতায় কি হাল করেছিস। তাই তোমাদের জামাই আমাকে কত ভালোবাসে, আর আসল চেহারা দেখলে না জানি কেমন পাগলামো করবে। বাবা, বলেছি না মা আমার সাথে রাগ করে থাকতেই পারবে না। কি আমার কথা সত্যি হলো তো? আম্মাজান, তোর সাথে রাগ করে কি আর শান্তি আছে নাকি? আমরা রাগ করলে কিসের কি তুই আমাদের রাগ ভাঙাবি? আমরা রাগ করলে কিসের কি তুই আমাদের রাগ ভাঙাবি? কিন্তু সেটা না করে তুই তো আরো রাগ করে বসে থাকিস। মা, এটাই তো আমার ট্যালেন্ট, তোমাদের রাগ ভাঙানোর জন্য বেশি সময় নষ্ট না করেই নিজে রাগ করে অল্প সময় তোমাদের রাগ কমে পানি হয়ে যায়। ফাজিল মেয়ে একটা, সারাক্ষণ শুধু দুষ্টুমি। না জানি জামাই বাবাজির সাথে আরো কত কাহিনী তুই করিস, আল্লাহই জানে। আমাজান, এটাই তোমার মেয়ে, একের ভিতর সব। এভাবে ওরা অনেক কথা বলে। মেয়েকে ওর মা বাবা নিজের হাতে খাইয়ে দেয়, আর মেয়ের সাথে তারাও খেয়ে নেয়। এদিকে মিহি ওদের বাড়ি থেকে অনেকটা সময় থাকার পরে ওর বাসায় চলে আসে। বাসায় এসে দেখে রাসেল রুমের সামনে দাঁড়িয়ে আছে। এই রে, পাগলটা মনে হয় অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, কিন্তু আমাকে না দেখে তো কখনো অফিসে যায় না। এটা তো আমার মনেই ছিল না। না জানি কি ঝড়টাই না আমার উপরে শুরু করে। মিহি এসব ভাবতে ভাবতে রাসেলের কাছে আসে, আর রাসেল মিহির চুল আলতো করে ধরে ওর মুখের সামনে মাথা এনে ঝাঁঝালো কণ্ঠে বলে, যেটা শুনে মিহি তো ভয়ে শেষ। এই তুই কোথায় গেছিলি? তুই জানিস না তোকে না দেখলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়? তোকে একটা মুহূর্ত না দেখলে আমার দুনিয়াটাই অন্ধকার লাগে। ও চুল ছাড়ো, খুব লাগছে। উফ, আইছে ভালোবাসা দেখাতে। কই, আমাকে তো বউয়ের আদর কখনো দেয় না, আর এখন নাটক দেখাচ্ছে। উপরে উপরে ঢ্যাং দেখালেই বাঁচি না। রাসেল মিহির কথা শুনি তাড়াতাড়ি চুলের মুষ্টি ছেড়ে দেয়, আর মিহিকে বলতে থাকে, দেখো মিহি, তুমি হয়তো আমার রাগটাকেই সবসময় দেখতে পাও, কিন্তু কখনো আমার ভেতরে থাকা মনটার অনুভূতি বোঝার চেষ্টা করনি। এই মনটা জুড়ে শুধু তুমি আসো, সেটা কেন বোঝো না? তুমি কেন বোঝো না তুমি ছাড়া আমি একটা মুহূর্তের কথাও কল্পনা করতে পারি না? তুমি কেন বোঝো না লতা যেমন গাছের সঙ্গ ছাড়া ছন্ন ছাড়া হয়ে পড়ে, আমিও তেমন তোমাকে ছাড়া ছন্ন ছাড়া হয়ে যাই। একটুও ভালো লাগে না, খুব বেশি ভালোবাসি তোমায়। দয়া করে আমার এই পাগল মনটাকে কষ্ট দিও না। তোমার এই ডায়লগ দেওয়া শেষ হলে তাড়াতাড়ি অফিসে যাও। আমি তোমাকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে সেই দিন গর্বিত মনে করব, যেই দিন তুমি নিজের পায়ে দাঁড়াবে, যেই দিন তুমি তোমার পরিবারের সামনে বলতে পারবে, দেখো তোমাদের ছেলের মাঝেও শুধু খারাপ দিকটাই নেই, বরং তার মাঝে ভালো দিকটাও আছে। তোমার কি মনে হয় আমি তোমার মনের মতো, আমার পরিবারের মতো হয়ে উঠতে নিজেকে পরিবর্তন করতেছি না? সেটা আমি জানি, তুমি এখন আগে থেকে অনেক ভালো হয়েছো। তবে এইটুকুতে হবে না, আরও লাগবে, বুঝলে? যাও এখন। ঠিক আছে, আমার গালে একটা চুমু দাও তাহলে। তোমার ঠোঁটের স্পর্শ পেয়ে আমি সবকিছুই ভুলে যাব। এই যে ঝাড়ু দেখেছো, তোমার তো সাহস কম না, আমার থেকে চুমুচে আবার আমাকেই ভুলে যেতে চাচ্ছ। এই যে মিসেস চারচোখী, তোমাকে আমি এই জীবনে থাকতে কখনো ভুলবো না, এটা তোমার ওই মনের মেমোরিতে সেভ করে রেখে দিও, বুঝলে? আমি তাহলে আসি, কিছু তো পাওয়া হলো না। রাসেল চলে গেলে মিহি রাসেলের চলে যাবার দিকে তাকিয়ে হাসে, আর মনে মনে বলে, আরে পাগল, এখন যদি আমি তোমাকে আমার মায়ার মাঝে ডুবিয়ে রাখি তাহলে তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই এখন একটু কষ্ট করো, পরে এই মনের সবটুকু ভালোবাসা আদরে আদরে তোমাকে ভরিয়ে দিব। মিহি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে আসে। এদিকে আমি তো আপনাদের অনেক সময় তো আটকে রেখেছি যে মিহি কেন এ ছদ্মবেশী হয়ে আছে, রাসেলের কাছে কেন ধরা দিচ্ছে না, তাই তো? তাহলে আর দেরি না করে চলেন জেনে আসি। আসলে রাসেল আগে ছিল এক নম্বরে একটা গুন্ডা। এখানে মারামারি, ওইখানে হাঙ্গামা, সারাক্ষণ যেন এইসবের মাঝেই থাকতো। তবে রাসেল কখনো ভালো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করতো না, সব সময় অন্যায়ের প্রতিবাদ করতো। রাসেলের এমন কাণ্ডে ওর বাবা মা অস্থির হয়ে পড়েছিল। একদিন রাসেলের বাবা মা মিহিদের বাসায় বসে মিহির বাবা মার সাথে রাসেলকে নিয়ে কথা বলছিলেন, আর সেই দিনই মিহি সবটা শুনে সিদ্ধান্ত নেয় যেভাবে হোক রাসেলকে ভালো করে তার বাবা মার কোলে ফিরিয়ে দেবে।
আর মিহি এই মিশনের সাথে রাসেলের ওর বাবা মা সঙ্গ দেয়। কি মামারা, এখন বুঝতে পেরেছেন তো নাকি? এদিকে মিহির কেন জানি বারবার রাসেলের সাথে কথা বলতে মনটা খুব করে আনচান আনচান করতেছে। তাই আর দেরি না করে বোরকা পরে সুন্দর করে হিজাব পরে ওর বাবার অফিসে চলে আসে। মেয়েকে রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বাবা বলে, কিরে মা, তুই এমন সময়ে আমার অফিসে? আমি তো কিছুই বুঝলাম না। আর তুই তো আমাকে না জানিয়ে অফিসে আসিস না, এমনকি আমি আসতে বললেও আসিস না। বাবা, আসলে পাগলটার সাথে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম একটু দেখে আসি, তাহলে তার সাথেও কথা বলা হবে নি আর তোমাকেও দেখা হবে নি। আচ্ছা, তুই তাহলে অফিসের সব কিছু ঘুরে দেখ, আমি রাসেলকে ডেকে বলে দেই তোকে ঘুরিয়ে দেখাতে, তাহলে তোর কথা বলতেও সুবিধা হবে। আইডিয়া তো খুব ভালো বাবা, তুমি বরং এটাই করো, ওকে এখানে আসতে বলো। ইস, ফাজিলটাকে কত সময় হলো দেখি না। ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি। রাসেল, আমার কেবিনে একটু আসো তো তাড়াতাড়ি। রাসেল মাঝু সাহেবের ডাক শুনে তাড়াতাড়ি রুমের সামনে এসে দরজার ওই পাশে দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ধন্যবাদ স্যার। রাসেল আজকে অনেকদিন পরে আবারও সেই বোরখাওয়ালিকে দেখে যেন এক প্রকার ঘোরের মধ্যে আছে, কেননা এমন বোরখাওয়ালি যে রাসেলের ক্রাশ। এদিকে রাসেল মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নেয়, কেননা রাসেল এখন আর মেয়েকে ছাড়া কাউকে ভাবতে পারে না। ইস, পাগলটা আমার দিকে কিভাবে তাকিয়েছে, মনে হচ্ছে আমাকে চোখের ইশারায় কি লেখাবে। আর চান্দু, তুমি যদি জানতে আমি তোমার স্বপ্নে সেই রানী, তাহলে কি আর এমন করতে? স্যার, আমাকে কি কোনো দরকারি কাজের জন্য ডেকেছেন নাকি কফি খাওয়ার জন্যই ডেকেছেন, কোনটা? এখন তোমাকে কোনো কফি খাওয়াবো না, এখন বরং আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেই। এ হলো আমার মেয়ে, একটু আগে অফিসে এসেছে। তুমি একটু ওকে অফিসটা ঘুরিয়ে দেখাও, কেমন? ঠিক আছে স্যার। হাই, আমি রাসেল। হ্যালো, আমি মাহিয়া জান্নাত মিহি মি পর্যন্ত বলেই থেমে যায়, কেননা রাসেলের চোখে এখনই ধরা পড়লে চলবে না। এদিকে রাসেল মিহির কথাগুলো শুনে মনে মনে ভাবছে, কি ব্যাপার, এই ম্যাডামের কণ্ঠ আমার পরিটার কণ্ঠের মতো লাগলো কেন? না, আমি এসব কি ভাবছি, কণ্ঠ একরকম হতেই পারে, স্বাভাবিক। আপনার নামটা খুব সুন্দর আর আপনার কণ্ঠটা একদম আমার পাগলিটার মতো। রাসেলের এমন কথা শুনে মিহি ও মিস্টার মাসুদ সাহেবের একে অপরের দিকে তাকিয়েছে, আর এদিকে মিহি মনে মনে ভাবে, আরে মিস্টার জামাই, আমি তো তোমার সেই পাগলিটাই, তাহলে কণ্ঠ তো এক হবেই। কি বলেন, আপনার পাগলির কণ্ঠ আমার মতন? একদম। এখন চলেন আপনাকে সবটা ঘুরে দেখাই, কেমন? চলেন দেখি, পাগলটার সাথে একটু মজা করা যাক। আচ্ছা, আপনার বউকে আপনি খুব ভালোবাসেন, তাই না? বলতে পারেন নিজের থেকেও বেশি। মিহি আমার বেঁচে থাকার অক্সিজেন হয়ে গেছে, ওকে ছাড়া আমি কিছুই কল্পনাও করতে পারি না। ওরে বাবা, গোপনে গোপনে এত প্রেম, এত ভালোবাসা, অথচ সামনাসামনি শুধু রাগারাখি। আচ্ছা, আপনার বউ আপনাকে কেমন ভালোবাসে? সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করে না। আবার হয়তো কোনো না কোনোভাবে প্রকাশ করে, কিন্তু আমি তো ওই ক্লাসে পড়ি নাই বলেই হয়তো সেই ভাষা বুঝতে পারে না। আরে বাহ, আপনি তো খুব মিষ্টি করে কথা বলতে পারেন। আমার তো আপনার কথা শুনেই আপনার প্রেমে পড়তে ইচ্ছে করতেছে। বলার আগেই আপনার ইচ্ছাটাকে গলা টিপে মেরে ফেলেন ম্যাডাম, কারণ আমি আমার পাগলিটাকে ছাড়া কোনো মেয়েকেই ভালোবাসতে পারবো না। আরে বাহ, পাগলটা তো দেখছি সত্যিই আমাকে অনেক ভালোবাসে, আমি শুধু শুধুই পাগলটাকে কষ্ট দিচ্ছি। আচ্ছা, অনেক কিছুই তো দেখলাম, আবার কথাও হলো, এখন তাহলে আমি আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইয়েন, কেমন? আমি একটু পরে বাড়িতে যাব, আজকে আমার পাগলিটাকে নিয়ে শপিং করতে যেতে হবে। কতদিন হলো ভালো কিছু কিনে দেই না। তাই নাকি? আপনার বউ তো দেখছি খুব ভাগ্যবতী। ইস, আপনার সাথে আমার আরও আগে কেন দেখা হলো না, তাহলে আমি আপনাকে আমার করে নিতাম। কি যে বলেন না ম্যাডাম, আমি এমন স্পেশাল কেউ না যে আপনি এইভাবে বলতেছেন। আচ্ছা, এখন আপনি যান, কেমন? যাব, তবে আমাকে কি আপনাদের সাথে শপিং করতে নিয়ে যাবেন? সরি ম্যাডাম, ক্ষমা করবেন। আমার পাগলিটা যদি আমার সাথে আপনাকে দেখে তাহলে রেগে বোমা হয়ে যাবে। আর মিহি এমনটা পছন্দ করেনি, ও খুবই সাধারণ একটা মেয়ে।
তাই তো দেখছি আপনার চার চোখ বউটা আসলেই খুব লক্ষ্মী, বুঝতে পারছি। বাই, ভালো থাকবেন। মিহি কথাটা বলেই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে। এদিকে রাসেল মিহির বলা লাস্ট কথাটা নিয়েই ভাবনায় পড়ে যায়। ম্যাডাম এটা কি বলে গেল? আমার বউকে যে আমি চার চোখ বলে ডাকি সেটা কিভাবে জানলো? এটা তো আমার মাথায় ঢুকছে না। আমি তো কলেজের সবার সামনেই মিহিকে চার চোখ বলি, তাহলে ম্যাডাম মনে হয় সেখান থেকেই শুনেছে। রাসেল এসব কিছু ভাবছে আর নিজের হাতে জমে থাকা কাজগুলি করছে। কাজ করতে করতে অফিসের সময় শেষ হয়ে যায়। অফিস শেষ করেই বাসায় চলে আসে। রাসেল, তোকে কিন্তু এখন আর আমি সেই আগের মতন দেখি না। রাফি এসে আমাকে নালিশ করে গেল, তুই ওদের কাছেও নাকি যাস না? মা দেখো, আমি আগের মতো আর একা নেই। আমার একটা বউ আছে, তার ইচ্ছেগুলোকেও প্রাধান্য দিতে হয়। আগের মতো গুন্ডামি ভাবটাকে নিজের মাছ থেকে বের করে ফেলেছি। রাফিদেরকেও ভালোর পথে আসতে বলেছি, তাহলে আমি ওদের সঙ্গ দেবো, না হলে না। বাবা, তোর আসলে অনেক পরিবর্তন হয়েছে। আর সত্যি তোর এমন পরিবর্তন দেখে রাফিও নিজের প্রচেষ্টায় ওর বাবার ব্যবসা সামলাচ্ছে। তাহলে তো ওর থেকে একটা ট্রিট নিতেই হয়। ও আঙ্কেলের ব্যবসা দেখছে। আর মা, আমি একটু শপিংয়ে যাব, তোমার বৌমাকে কিছু কিনে দেবো, তাড়াতাড়ি খাইতে দাও। যাবি, ভালো কথা। তোর কাছে তো মনে হয় তেমন বেশি টাকা নেই, তাই আমি বলি কি কার্ডটা নিয়ে যা, যদি লাগে। না মা, তোমার বউ আমার টাকায় 500 টাকা দামের একটা জামা পেলেই খুশি হবে, কিন্তু তোমাদের টাকায় আমি পোশাক নেব না। ঠিক আছে বাবা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমি তোকে খাইয়ে দিচ্ছি, কেমন? রাসেলের কোনো কথা না বলে সেখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে মিহির কাছে চলে আসে। রাসেল মিহির রুমের সামনে এসেই দেখে মিহি চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। মিহি রাসেলকে দেখে বলে, তুমি এখন এখানে কেন? এখন না তোমার অফিসে থাকার কথা? তুমি যেটা বলেছো সেটা ঠিক, তবে আমি তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাব, তাই বসের থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। বাবা, আমাকে নিয়ে শপিং করতে নিয়ে যাবে? আচ্ছা, যখন এসে গেছো তখন আসো, মুড়ি খাও, ভালোই লাগবে খেতে। তুমি ভাত না খেয়ে মুড়ি খাচ্ছ, তাই না? আমি কিন্তু এখন তোমার প্রতি মাসের খরচের টাকা দেই। এখন কি তোমার কষ্ট হবে বলে টিউশনটাও বন্ধ করে দিছি, আর সেই তুমি ভাত না খেয়ে মুড়ি খেয়ে দিনের পর দিন পার করতেছো? আরে এমন না, আমি ভাত খেয়েছি, আসলে মুড়ি খাইতে ইচ্ছে করছিল তাই খাচ্ছি। এতে এত রাগ করতেছো কেন? তবে আমি তোমার সাথে শপিংয়ে যাব না। কেন যাব না? আমার বউকে আমি শপিং মলে নিয়ে যাব, এটা আমার ইচ্ছে, বুঝলে? আর আমি আমার মাকে বলেও এসেছি। শাশুড়ি মা নিশ্চয়ই তোমার হাতে কার্ড ধরিয়ে দিয়েছে আমাকে শপিং করে দেওয়ার জন্য। মনে রেখো, আমি তাদের টাকায় পানিও খাবো না। তোমার কাছে যা আছে সেটা দিয়ে যা কিনে দেবে আমি তাতেই খুশি। আমি চাই তোমার টাকায় ফুর্তি করতে, শ্বশুর শাশুড়ির টাকায় না, বুঝলে? বুঝেছি। মা কার্ড তো দিয়েছিল, কিন্তু আমি নিয়ে আসিনি। এখন আমি মুড়ি খেয়ে শেষ করতেছি। এখন তুমি গিয়ে একটু রেডি হয়ে আসো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, কেমন? মিহি ওয়াশরুমে গিয়ে একটু নিজেকে পরিপাটি করে নেয়। মিহি একটা সালোয়ার কামিজ পরেছে, সাদার ভেতরে আর রঙের কাজ করা, ছোটে হালকা লাল লিপস্টিক, সাথে হরিণী কাজল, কালো চোখে মোটা করে কাজল, কপালে ছোট্ট একটা টিপ, লম্বা চুলগুলোকে বেঁধে রেখেছে। মিহিকে যেন অসম্ভব সুন্দর লাগছে। রাসেল যেন মিহিকে এই সাজে দেখে নতুন করে প্রেমে পড়ে গেছে। আমার বউকে যে একটু সাজলে এতটা কিউট লাগে সেটা তো আমি ভাবতেই পারিনি। তবে এই বউ পাখি, চুলগুলোকে একটু সামনে সরিয়ে দাও। না, তাহলে চুলগুলা বাতাসে উড়ে উড়ে আমার সাথে শুধু ঝগড়া করবে, এই দুলের সাথে আটকে যাবে, আবার মুখের উপরে আসবে নানান সমস্যা। আচ্ছা, তোমার যেইভাবে ভালো লাগে তুমি সেভাবেই আসো, আমি তো তোমাকে আমার মনের মতো করেই দেখতে পাই। এইভাবে ওরা অনেক কথা বলে সেখান থেকে শপিং মলে চলে আসে। মিহি দামি দামি কাপড়ের দোকানে না গিয়ে কম দামি দোকানের দিকে চায়, কেননা মিহি ভালো করেই জানে ওর স্বামীর কাছে এত টাকা নেই। এমনিতেই মাসের শেষ দিকে, আর এমনিতেই সকল চাকরিজীবী মানুষের কাছেই এই মাস শেষের দিকটা অনেক কষ্টের কাটে। মিহি, তুমি এইসব কিনবা? এগুলো তো অনেক কম দামি জিনিস, চলো একটু ভালো জামা কিনে দেই। না, এসব ঠিক আছে, দামি জিনিস কিনলে তো দুইটা কিনতে পারবো, আর এইসব কিনলে সেই টাকা দিয়ে মনের মতো চাহিদার সব পূরণ করতে পারবো। বউ আমার কত লক্ষ্মী, আমার পকেট খালি করতে চায় না। এভাবে ওরা দেখে দেখে সব কিছু কিনে নেয়।
মেয়ে ও শ্বশুরসাহের জন্য দামি দামি আর ওরা রাসেলের জন্য একটু নর্মাল জিনিস কিনে বাসায় চলে আসে। মিহি চলো না আমাদের বাসায় গিয়ে ঘুরে আসি, তোমাকে দেখে আমার বাবা মা অনেক খুশি হবে। হুম, যাবো তো। যখন তুমি একদম নিজের পায়ে দাঁড়াবে তখন আমি যেন শাশুড়ি মাকে জোর গলায় বলতে পারি, একটা ছেলেকে একটা মেয়ে যেমন খারাপ বানাতে পারে তেমনই একটা মেয়ে চাইলে তাকে ভালো বানাতে পারে। কি ব্যাপার মিহি, এখানে আমি মেয়ের চক্করে পড়ে খারাপ হয়েছি সেটা কিভাবে জানতে পারো বলো? আমি তোমার ক্লাসমেট, আর এইটুকু জানবো না? তোমার পুরো জীবন কুণ্ডলী আমি জানি। আর চাঁদু, তুমি যেই মেয়ের জন্য এমন হয়েছিলে সেই মেয়েটাও আমি নিজেই। এভাবে ভাবছে আর নানান কথাবার্তা বলছে মিহি ও রাসেল। এখন আপনাদের মাঝে অবশ্যই প্রশ্ন আসতেছে, কি এমন ঘটেছিল যার কারণে রাসেল এতটা বিগড়ে গিয়েছিল, তাই না? আসলে এটা কিন্তু ঠিক প্রতিটা মানুষের এমন খারাপ হবার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকে। হয়তো পরিবারের অবহেলা, নয়তো গার্লফ্রেন্ডের থেকে পাওয়া হাজার ভোল্টেজের শেখা। রাসেলের সাথে এমনটা ঘটেছিল। রাসেল যখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ে তখন রাসেল আর মেহি একে অপরকে খুব বেশি ভালোবাসতো। বলতে রাসেলের তুলনায় মেহির ভালোবাসাটা একটু কমই ছিল। একদিন মিহি হঠাৎ করেই রাসেলকে ছেড়ে বাইরে চলে আসে, যেটা রাসেল জানে না। রাসেল মেয়েকে না পেয়ে ধীরে ধীরে খারাপের পথে হাঁটতে শুরু করে। আর বাকি সব তো আপনারা জানেনই। এখন চলেন গল্পে ফিরে যাই। আচ্ছা, ওই মেয়েটা কি তোমাকে খুব বেশি ভালোবাসতো নাকি আমার মতোই কম কম ভালোবাসতো? এখন যেমন আমি তোমার থেকে তোমাকে বেশি ভালোবাসি, আগেও ঠিক এমনটাই ঘটেছিল আমার সাথে। থাক এসব বাদ দাও, আমি তোমার মাঝে হারিয়ে অতীতকে ভুলে যেতে চাই। রাসেলের অনেক কষ্ট হচ্ছে ভেবে আর মিহি কিছু বলে না। এদিকে রাসেল মিহিকে রেখে প্রয়োজনে সব বাজার করে বাসায় চলে আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 2টা বছর। রাসেল এখন বাড়ি গাড়ির সব করেছে, নিজেকে গড়ে তুলেছে মিহির মনের মতন করে। মিহি, এখন তো আমি নিজেকে তোমার মনের মতো করেই গুছিয়ে নিয়েছি, এখন তো আমার বাড়িতে যাতে তোমার কোনো বাধা নেই, তাই না? হুম, এখন আর কোনো বাধা নেই। আমি আজকে সফল, তোমাকে ঠিক নিজের মনের মতো করতে পেরেছি। তাহলে চলো এখন আমার বাড়িতে যাওয়া যাক। তোমার জন্য আবার নতুন বাড়িটা খালি খালি পড়ে আছে, তোমার চরণধুলি দিয়ে আমার বাড়িটাকে সাজিয়ে তোলো। মেয়ে কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে রাসেলের মা মিসেস ফরিদা চৌধুরী দরজার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে ওঠে, শুধু কি বৌমাকে একা বাড়িতে নিয়ে গেলেই হবে নাকি আমাদেরকেও নিয়ে যেতে হবে? রাসেল তো দরজার দিকে তাকিয়ে অবাক, কেননা রাসেল কখনো কল্পনাও করেনি সবাই একসঙ্গে এমন সময় মিহির রুমে চলে আসবে। কেননা দরজার পাশে দাঁড়িয়ে ছিল ওর অফিসের বস মাসুদ সাহেব ও তার স্ত্রী, আর ওর বাবা মার সাথে ওর বন্ধুরা। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, মা তোমরা এইখানে, আর এই বাড়িতে আমি আছি সেটা তোমরা জানলে কিভাবে? আমি তো কিছুই বুঝতেছি না। আর স্যার আপনি এখানে? আরে বেটা, স্যার কি? হ্যাঁ স্যার কি? আমাকে বাবা বলো, বাবা। আমি তোর শ্বশুর, বুঝলি? কি বলছেন এইসব? আপনি আমার শ্বশুর হতে যাবেন কেন? আমার বউ তো মিহি। আরে গাধা, উনি ঠিকই বলতাছে, মিহি উনারই মেয়ে, তোর বাবার বন্ধু, যাকে তুই দেখিস নাই। তার মানে আমি অফিসে যে মেয়েকে দেখতাম সেটা আমার এই শাকচুন্নি বউটাই ছিল, আর শুধু আমার সাথে ন্যাকামো করতো। হুম, জি, আমি বোরখা পরে যেতাম যেন তুমি আমাকে চিনতে না পারো। তবে আমি খুব লজ্জায় পড়ে যেতাম যখন তুমি আমার দিকে বাবার সামনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে। মিহি মামুনি, আজকে তুই সফল হয়েছিস, তুই আমাদের দেওয়া কথা রাখতে পেরেছিস। আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তুই আমাদের সেই ভরসা ঠিকই রেখেছিস। রাসেল তো কিছুই বুঝতেছে না ওর বাবা মা এসব কি বলতেছে, তাই অবাক হয়ে তাকিয়ে থেকে শুনতেছে শুধু। এদিকে মিহি বলে, আপনাদের সাপোর্ট না পেলে হয়তো আমি ওকে কখনোই ভালো পথে ফিরিয়ে আনতে পারতাম না। তবে আমি আজকে খুব খুশি, কেননা যেই আমার কারণেই ও অন্ধকার পথে চলতে শুরু করেছিল, আজ সেই আমার কারণেই আলোর পথে ফিরে এসেছে। এই জন্য আল্লাহ দরবারে আমার লাখো কোটি শুক্রিয়া। মা আমি তো মিহির কথার কোনো মানেই বুঝতে পারতেছি না, আসলে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা, তুই তো আগে থেকে এমন ছিলি না। যখন থেকে জান্নাত তোর জীবন থেকে দূরে সরে যায় তখন থেকে এমন খারাপ পথে চলে গিয়েছিস।
আমরা তোকে নিয়ে খুবই টেনশনে ছিলাম, যেটা একদিন মিহির বাবা মাকে বলতে মিহি শুনে ফেলে। আর মিহি আমাদের বলে ওই নাকি সেই হারিয়ে যাওয়া জান্নাত মিহি কখনো কল্পনাও করতে পারেনি তুই ওর জন্য এমন হয়ে যাবি। তাই যেদিন থেকে মিহি তোর কলেজে এডমিশন নেয় গ্রামের একটা খ্যাত মেয়ে সেজে, আর তোকে আস্তে আস্তে ভালো করতে সফল হয়। তার মানে আমার এই ছোট্ট জীবন নামক সিনেমাতে একটা মেয়ে 3টা চরিত্রে অভিনয় করেছে, জান্নাত, মিহি, মাহিয়া। জান্নাত, মিহি, ওরে বাবা, আমি একটাবারের জন্য বুঝতে পারিনি। মিহি, তুমি এত পাক্কা অভিনয় করতে পারলে কিভাবে? বারে, তুমি আমাকে জোর করে উঠিয়ে এনে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবে না, আর আমি স্বামীর অধিকার পেতে এইটুকু করব না, সেটা কিভাবে হয় বলো? তাই বলে এভাবে অভিনয় করবে? ইস, তোমার সেই মরুচ দিয়ে পান্তা ভাত খাওয়ার দৃশ্য দেখলে এখন আমার চোখে পানি আসে। তোমাকে যেই কষ্ট দিচ্ছি সেই তুলনায় তো এটা কিছুই না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি শুধু তোমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্যই এত কিছু করেছি। জানো, আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলে সব সময় তোমার খবর রাখতাম। তুমি কি খাচ্ছ, কি করছো, সব কিছু। ওহো, তলে তলে বউ শাশুড়ির মিল ঠিকই ছিল, আর আমাকে মাঝখানে রেখে শুধু নাচিয়েছো। মিহি, তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। আচ্ছা, সে তোমার যেমন ইচ্ছে আমাকে শাস্তি দিও। আগে চলো, সবাইকে নিয়ে বাড়িতে যাই। আমার এমন ভাড়া বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। গরিবের অভিনয় তো অনেক করলাম, হি 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 হি। এভাবে ওরা অনেক কথা বলে সকলের মনে জমে থাকা মান অভিমান কমিয়ে চলে আসে নতুন বাড়িতে। আজকে মেয়ে অনেক খুশি যে জীবনসঙ্গী হিসাবে এত সুন্দর মনের একটা মানুষ পেয়েছে। আর রাসেল তো সেই খুশি যে দিনটা ভালো লাগার মানুষকে একসঙ্গে পেয়েছে, যাকে বলে একের ভিতরে 3। এভাবে পেরিয়ে যায় আরও কিছুদিন। এখন মিহি ওদের ব্যবসা সামলে আর রাসেল ওদেরটা। দুজনেই যেন এখন সারাক্ষণ বিজি থাকে। এখন একদিন খাবারের পরে রাসেল বিছানায় শুয়ে আর মিহি আয়নার সামনে বসে চুল ঠিক করতেছে। মেয়ে শাড়ির আঁচলের ফাঁক দিয়ে মেদবিহীন পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল, যেটা রাসেলকে বারবার আকৃষ্ট করেছিল। রাসেল নিজেকে ধরতে না পেরে মেয়ের পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ মুছে দেয়। হেই পাগল, কি করছো এসব? সারাক্ষণ কি একটু শান্তিতে থাকতে দিবা না নাকি? একটা মানুষ 3জন সেজে সাধারণ আমাকে নাকে দৌড়ি দিয়ে ঘুরিয়েছো, কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি তো সেই সবের শাস্তি তোমাকে সুদে আসলে ফিরে দেবো। ফাজিল একটা। তুমি জানো না আমি কত সময় ধরে সেজেছি, আর তুমি সেই সাজটাকেই তো নষ্ট করে দিলা। এই যে মহারানী, আমি মনে হয় বুঝি না, আমাকে দেখানোর জন্য এমন সেজেছো। এখন আমি কিভাবে নিজেকে ধরে রাখবো? মনকে অনেক করে বোঝালাম, তার একটাই কথা, তোমাকে তার চাই চাই। এখন আমার কিছু করার নেই। তোমার করার কিছু না থাকলেও আমার অনেক কিছু করার আছে, দেখবে নাকি? দেখাও দেখি, আমার জন্য আমার সোনা বউটার কি করণীয় আছে। রাসেল কথাটা বলতে দেরি, কিন্তু মিহি রাসেলকে খাটের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিতে দেরি করেনি। রাসেল মেয়েকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে থাকে। রাসেলের স্পর্শগুলো মিহি যেন খুব করে উপভোগ করছে। মিহি যেন এমন স্পর্শ পেতেই 1000 বছর ধরে অপেক্ষা করে আছে। এভাবেই চলতে থাকে ওদের মাঝে ঝগড়া মিষ্টি ভালোবাসা। আর সামনের দিনগুলো তো এভাবেই চলতে থাকুক, কেমন? আর এখানে না থেকে চলেন ফটাফট লাইক কমেন্ট করে ফেলি। ভালো থাকবেন সবাই। এই গল্পের ইতি রেখে এখানেই টেনে দিলাম। আল্লাহ হাফেজ।